অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ক্লাসটির সার্বিক পরিচালনা রয়েছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর নাজমুল ইসলাম স্যার এবং আজকের আলোচনায় সঞ্চালনায় আমি বনানী চৌধুরী মন্ডল। শুরুতে থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আজকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ হাসান আলী স্যার। স্যার, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে স্যার। তিলাওয়াত করছি পবিত্র কুরআনুল কারীম 152 এবং 153 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। পানাহ চাচ্ছি বিতাড়িত মরদুদ শয়তানের হাত থেকে। শুরু করছি মহান দাতা ও দয়ালু আল্লাহ তাআলার নামে। সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। বারাকাল্লাহু লানা তাআলা, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মহান আল্লাহ তাআলা আমাদের কোরআনের মর্ম বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ হাসান আলী স্যারকে। অনেক সুন্দর, ওনার কণ্ঠ অনেক সুন্দর করে উনি তেলাওয়াত করেছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা সরাসরি ক্লাসে যাওয়ার আগে সম্মানীয় ডক্টরসদের কাছে অনেক অনেক বিনীত একটা অনুরোধ যে কেউ অনাকাঙ্ক্ষিতভাবে ভিডিও এবং অডিও অন করবেন না, এতে ক্লাসের আলোচকের ভীষণ সমস্যা হয়। আমাদের আজকের ক্লাসের মূল আলোচক আমার প্রিয় স্যার, শ্রদ্ধেয় ডক্টর নাজমুল ইসলাম স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় কম্পারেটিভ ডিসকাশন অফ কস্টিকাম। তো দেখা যাক স্যার, আপনি কি পৌঁছেছেন বাসায়? স্যারের রেসপন্স নেই, মানে স্যার হয়তো পৌঁছননি। আমরা একটু অপেক্ষা করি স্যারের জন্য। পারবেন ম্যাম একবার একটু খোঁজ নিয়ে নিন স্যারকে ফোন দিয়ে। হ্যাঁ জি ম্যাম। ক্লাসে নূর হোসেন স্যার আছেন,
আপনি আরেকবার কোরআন তেলাওয়াত করুন, আমরা শুনি। উনি মোহাম্মদ হাসান আলী স্যার। না না, হাসান আলী স্যার তো করলেন, আরেকজন আছেন নূর হোসেন স্যার, উনিও খুব সুন্দর কোরআন ওই তো তেলাওয়াত ওই করেন। নামেই তো হাসান আলী ম্যাম, স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে ওই স্যার। যে বাসায়, হ্যাঁ বাসায় আসলাম, 2 থেকে 3 মিনিট লাগবে। হ্যাঁ, জাস্ট আচ্ছা লাইটটা আচ্ছা উঠিয়ে স্যার, নিই। সমস্যা নেই। আহ আমি এমনি এমনি একটু আলোচনা করি, 1 মিনিট 2 মিনিট। আমরা তো আচ্ছা স্যার। হোমিওপ্যাথি পড়া শুরু থেকে একটা কমন ওষুধ যে কোষ্টিকাম কে পড়ি। অবশ্যই স্যার একটু ব্যতিক্রম কিছু তথ্য আমাদেরকে দিবেন। গতানুগতিক তথ্য তো আমাদের কিছু আছে যেগুলি ফলো করে আমরা কোষ্টিকাম, মায়া মমতা, তাহলে অনেক মায়া মমতা এটা মন থেকে আসে। যখন নাজমুল স্যার একটা উদাহরণ দিবে তখন দেখা যাবে যে মায়া মমতার কিছু নিদর্শন আমরা পাবো। যে দানশীল, দানশীল এই কথাটার মধ্যে থাকে যে দান, যেমন আমাদের এই গ্রুপে প্রত্যেকই ব্যক্তি ইচ্ছায় আহ আগ্রহ ভরে আমরা যে একসাথে হই, এ হওয়াটা একান্তই আগ্রহ। তো মন থেকে দানশীল যারা হয়, যে দান করে সে আত্মতৃপ্তি পায়, আবার নাম বড় হওয়ার জন্য এরকম না, একেবারে যেটাকে বলা হয় যে উৎসর্গ করা, যে দানটা সে মন থেকে এমন ভাবেই করে যে দানের কোনো প্রতিদান সে ফিরা পাবে এরকম প্রত্যাশা তাদের থাকে না, যেটা দান দানই। এই কুষ্টিগামের এই ক্ষেত্রটা আছে মনের দিক থেকে। আবার যে ডান দিকে রোগ আক্রমণ, এটা আরেকটা বিষয় থাকে, অনেকগুলো ওষুধই ডান দিকের আছে। দেখা যায় যে কোষ্ঠিকাম ডান দিকের রোগ লক্ষণে একটা বড় ভূমিকা। তো ছোট একটা কেস বলে ফেলি, সেটা হলো আমার কাছে একজন লোক, আমি যখন ছাত্র অনেক আগে, তো একজন লোক বৃষ্টিতে ভিজে তার মুখ বাঁকা হয়ে গেল। তো তার কাছে একটি টাকাও নাই। আরেকটা লোক আহ তাকে একটা ওই জায়গা থেকে আসতে লঞ্চ ভাড়া দিয়ে পাঠাইলো যে সে তো হোমিওপ্যাথি পড়ে, তার কাছে যাও, দেখো যায়। তা আসছে, আমি তার মুখ বাঁকা দেখা, ওই সময় তার ঠান্ডা পরিস্থিতি এবং চাদর গায়ে দেখা বিভিন্ন পরিস্থিতিতে এই প্যারালাইজড, ফেসিয়াল প্যারালাইজড, এই আমার প্রথম একটা সফলতার বিবরণ। এই ফেসিয়াল প্যারালাইজড এটা দেখে স্যাররা যে পড়াইলো, আমি চিন্তা করলাম যে এবার দেই না কেন তাকে। তাকে তো কুষ্টিকাম দিলাম এবং তাকে আবার ফেরত লঞ্চ ভাড়া আমি দিয়ে দিলাম। এবং এই লোকটা অনেক ধনী ছিল, কিন্তু কোনো এক ঘটনায় জর্জরিত, এখন অনেক জর্জরিত, কেউ কথা শুনে না পরিবারের, ওই জায়গায় মনের দুঃখ এবং আর্থিক সমস্যা। তো অনেক দিন পরে, আমি এটা প্রায় 80 কিলোমিটার দূরে হবে, কোনো অন্য কাজে গেছিলাম, ওইখানে যে যাব, তখন তো ফোন টোন নাই, সারাটা দিন আমার সাথে ছিল। এবং কি যে গেছি, তখন তার ছেলে পেলে বিদেশ আছে, জব জামটা কাটাইলো। আমি বললাম যে আপনার যে এই অবস্থাটা কি হইলো পরে? আর তো ওষুধ খাই নাই আমি তো। পরে কথাবার্তা বলতেছে, সুন্দর চেহারা, চেহারা সুন্দর। আমি এই কুষ্টিকামের সুফলটা আমি দেখছিলাম, যে ফেসিয়াল প্যারালাইজডে কুষ্টিকাম যে কি ভূমিকা রাখে, সে থেকে এটার উপর আমার অনেক অনেক আহ একটা দৃষ্টিভঙ্গি থাকে, যে ডান দিকে এবং ফেসিয়াল প্যারালাইজে কোষ্ঠিকামের যে ব্যবহার, এটাকে কেন্দ্র করে আমি অনেক অনেক প্রয়োগ করছি বা পড়ি। তারপরেও দেখা যায় যে কোষ্ঠিকামের অনেক বহুবিধ ব্যবহার আছে। স্যার হয়তো জয়েন করছে নাকি?
হ্যাঁ স্যার জয়েন করেছেন, উনি বাসায় ফিরেছেন, একটু 2-3 মিনিট সময় চেয়েছেন। আহ, স্যার চলে এসেছেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাম, তো আমি কি শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার জি শুরু করে দিন। আর আপনাকে শোনাও যাচ্ছে ঠিকঠাক। রেকর্ডিংটা দেন ম্যাম, রেকর্ডিংটা ঘটনার পরে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে স্যার। তাহলে শুরু করি। হ্যাঁ ম্যাম, হ্যাঁ স্যার শুরু করে দিন। ধন্যবাদ। আহ, ধন্যবাদ সবাইকে, স্পেশালি ধন্যবাদ কাদের স্যারকে। আমি আমার অনুপস্থিতিতে স্যার সময় দিচ্ছিলেন। আমাদের শ্রদ্ধেয় বলতে পারেন যে হোমিওপ্যাথির পথ প্রদর্শক, এমন গুরুজন বা এমন হোমিওপ্যাথিতে বয়স্ক জনের অনুপস্থিতি হোমিওপ্যাথিকে আরো বেশি দুর্বল করবে। আল্লাহ অবশ্যই স্যারের দীর্ঘ হায়াত ও সুস্থতা দান করুক। অবশ্যই অবশ্যই উপস্থিত আছে আমাদের একে মিজানুর স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব কস্টিকাম নিয়ে। আমি চেষ্টা করব আমার কস্টিকামের সর্বোচ্চ দেওয়ার, যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি। তো ঠিক আছে, আমরা কথা বাড়াচ্ছি না, কারণ অনেক সময় পার হয়ে গেছে আজকের আলোচনা করতে। 17 মিনিট অলরেডি দেরি। আচ্ছা, আজকের মেডিসিনটা হলো কস্টিকাম। শোনা যায় ক্লিয়ার বনানী ম্যাম? একদম স্যার ক্লিয়ার। আচ্ছা, এবং আমরা যদি উৎস দেখি তাহলে খনিজ, এবং কাতরতা যদি দেখি তাহলে উভয় কাতর। ফার্স্ট গ্রেডে শীত কাতর, সেকেন্ড গ্রেডে গরম কাতর। মায়াজমেটিক দিক যদি দেখি তাহলে 3টা মায়াজমি আছে, সোডিক, সিবিলিটি এবং সাইকোটিক। এবং আমরা যদি গঠন দেখি, আমাদের শ্রদ্ধেয় কাদের স্যার আলোচনা করছিলেন যে বেলস পালসিতে ফেসিয়াল প্যারালাইস যেখানে, সেখানে কস্টিকামের একটা দারুণ জায়গা, পক্ষাঘাতে দারুণ একটা জায়গা আছে আমাদের কস্টিকামে। জননেন্দ্রিয়র যে কোনোটা অর্গানের যদি পক্ষাঘাত ঘটে থাকে তাহলে অবশ্যই সেখানে কস্টিকাম একটা ভালো মেডিসিন, সেটা বিস্তারিত আলোচনা করবো আমরা পরে। এছাড়াও যে কোনো সন্ধিবাতে কস্টিকামের একটা অপরিহার্য কার্যাবলী আছে। এছাড়া আমরা যদি দেখি পাইলসের ক্ষেত্রে, ইউরিনারি অর্গান মানে যন্ত্রের উপরে, মূত্রথিতে, কোষ্ঠকাঠিন্যে, স্কিন ডিজিজে এতটার সময় যেমন আমরা ক্যালকুরিয়া কার্ভ, ক্যামোমিলা, ইটিসি ব্যবহার করে থাকি, ঠিক ম্যাক কার্ভ ব্যবহার করে থাকি, ঠিক অনুরূপ ভাবে কস্টিকামের ব্যবহারটাও আছে দাঁতের যে কোনো রোগে, কানের যে কোনো রোগে আপনি ব্যবহার করতে পারেন, চোখের সমস্যাতে ব্যবহার করতে পারেন, পুরাতন পুরা ক্ষতে, এই জায়গাটা আমার বেশ কয়েকটা অভিজ্ঞতা আছে, পুরাতন পুরা ক্ষত। এছাড়াও ফিমেল ডিজিজের ক্ষেত্রে আপনি কস্টিকামকে ব্যবহার করতে পারেন। পারদর্শী, এছাড়া আরো অনেক জায়গা আছে, সব জায়গায় আলোচনা করা সম্ভব নয়। এখানে একটা জিনিস স্যার কিন্তু মাইন্ড সিমটমের একটা জায়গা আলোচনা করছিলেন, যে উনি খুব দয়ালু বা কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, আমি জাস্ট ওইটুকু শুনেছিলাম। এই জায়গাটা থেকে আমি একটা লাইন আপনাদেরকে বলতে পারি যে যে কোনো পুরাতন রোগে, যে কোনো পুরাতন ডিজিজে, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যদি কোনো রোগীর, যেমন যুদ্ধ করতে করতে ক্লান্ত একজন সৈনিক, জাস্ট আমরা এই লাইনটা একটু মনে রাখি, যুদ্ধে যাওয়ার সময় যৌবন, যুদ্ধে যাওয়ার সময়টা হলো যৌবন, কিন্তু যুদ্ধ করতে করতে যখন ক্লান্ত শরীর অর্থাৎ বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, এই যে ক্লান্ত শরীর, আমি বলেছি ক্রনিক যে কোনো ডিজিজের ক্ষেত্রে, তাহলে সেখানে যদি রোগীর স্বাস্থ্য ভেঙে যায় বা রোগী যদি দীর্ঘমেয়াদে যে কোনো রোগ শোকে ভুগতে থাকে, মানসিক লক্ষণও যদি দীর্ঘমেয়াদে চলে যায়, অর্থাৎ ওই যে ক্লান্ত সৈনিক যে একসময় প্রচন্ড ক্ষিপ্র গতিতে যুদ্ধ করছে, ব্রেনের অস্ত্র চালিয়েছে, কিন্তু আজকে দীর্ঘমেয়াদে সে মানসিকভাবে যেমন ভগ্ন, শারীরিকভাবে যেমন ভগ্ন, ঠিক এই ধরনের রোগীর ক্রনিক কেসে কস্টিকাম একটি অপরিহার্য মেডিসিন, অপরিহার্য মেডিসিন। আমরা এই লাইনটা অবশ্যই মনে রাখবো, তাহলে আমাদের কস্টিকামের ক্ষেত্রে খুব দারুণ জায়গা তৈরি করা যাবে, কারণ এখানে মাইন্ড সিমটম খুব দারুণ ভাবে বিদ্যমান। ওই যে বললাম যুদ্ধে যাবার সময় যৌবন, কিন্তু এই যুদ্ধ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন কস্টিকামের আওতাটা খুব দারুণ ভাবে কাজ করে। তো ঠিক আছে, আমরা তাহলে দেখলাম যে কোন ক্ষেত্রে কস্টিকামের ভালো কাজ করে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন জায়গায়। এবার আসি আমরা মানসিক লক্ষণে।
কস্টিকামের মানসিক লক্ষণ খুব ভরপুর। আমরা মানসিক লক্ষণে আলোচনা করব আধা ঘন্টা 40 মিনিট যতটুকুই পারি, তারপর ফিজিক্যাল জেনারেল সিমটম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখেছি কস্টিকামের মধ্যে একটা মানসিক অস্থিরতা। আমরা ধাপে ধাপে আগাবো। মানসিক অস্থিরতা, অস্থিরতা কিন্তু অনেক মেডিসিনের আছে। মানসিক অস্থিরতা অনেক মেডিসিনের অনেক দিক থেকে আছে। যেমন দেখুন, যে আমি পারবো তো, লাইকোপোডিয়ামের একটা মানসিক অস্থিরতা, অ্যাকোনাইট মৃত্যু ভয়ের অস্থিরতা, আর্সেনিক তার স্বাস্থ্য সম্বন্ধী অস্থিরতা, ব্রায়োনিয়া ভবিষ্যৎ অর্থনৈতিক নিশ্চয়তার অস্থিরতা, ফসফরাস আগামীকাল আমার বন্ধু স্বজন থাকবে তো, তার একটা অস্থিরতা, এই যে প্লাটিনাম আমার সঙ্গ লাগবে, তার একটা অস্থিরতা। প্রত্যেকটা জায়গায় একটা অস্থিরতা, প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা ক্ষেত্র আছে। অর্থাৎ অস্থিরতা একটা লক্ষণ মাত্র, অস্থিরতার পেছনের যে কারণটা আছে অবশ্যই আপনাকে সেটা খুঁজতে হবে। তাহলে অস্থিরতা কি পেলাম? মানসিক অস্থিরতা খুঁজে পেলাম। কার? কস্টিকামের। কোন দিক থেকে? দেখুন, আমরা অস্থিরতা যদি কস্টিকামের মধ্যে পাই যে বিপদ, আসন্ন বিপদ নিয়ে অস্থিরতা। দেখুন, আসন্ন বিপদ নিয়ে অস্থিরতা, এই জায়গাটাতে আমরা অনেকগুলো মেডিসিনের আলোচনা করলাম যে অস্থিরতা নিয়ে, কিন্তু আসন্ন বিপদ নিয়ে, অর্থাৎ কস্টিকামকে যদি আপনি দেখেন যে কোনো রোগী তার কাছে মানসিক অস্থিরতাই আগামীকাল একটা সমস্যার সম্মুখীন হতে পারি, বা আমি একটা সমস্যার সম্মুখীন হয়ে আছি, এটা সলভ হয়ে গেছে, সলভ হয়ে যাওয়ার পরেও যদি সেই পেশেন্টটা আপাত দৃষ্টিতে চিন্তামুক্ত না হয়, পরবর্তীতে যদি আবার আশঙ্কা করে, আশঙ্কাজনিত কারণে যদি অস্থিরতা থাকে যে আবার কোনো কিছু ঘটবে, সেই ঘটাটা কি পজিটিভ? না, নেগেটিভ। সেই ঘটাটা যদি নেগেটিভ ঘটে, নিজের মধ্যে যদি এই বিপদ সংখ্যা, অর্থাৎ অস্থিরতা ঠিক এমন বিষয় নিয়ে, যে বিষয়ে যে বিপদের আশঙ্কা করে কোনো কিছু একটা ঘটবে, এমন একটা অনুভূতি যদি তার মধ্যে জন্ম নেয়, নিজের ভিতরে যদি জন্ম নেয় যে কোনো কিছু একটা ঘটবে, এবং নেগেটিভ দিক যদি ইন্ডিকেট করে, নেগেটিভ, শুধুমাত্র নেগেটিভ দিক, তাহলে অবশ্যই সে কস্টিকামের রোগী। একটা বিপদ থেকে মুক্ত হওয়ার পরে যদি আর একটা বিপদ সে আশঙ্কা করে, এই আশঙ্কাজনিত কারণে যদি অস্থিরতা তার মধ্যে কাজ করে, বিপদ, শুধুমাত্র বিপদ। আর আর্সেনিকের শুধুমাত্র ডিজিজ ওয়াইজ যে চিন্তা ভাবনা আছে, আশঙ্কা আছে, নিরাপত্তাহীনতা আছে, অস্থিরতা আছে, সেখানে কিন্তু আর্সেনিক্যাল। আর কস্টিকামের শুধুমাত্র বিপদ, সর্বদা সে বিপদ নিয়ে চিন্তায় থাকে। বিপদ মুক্ত হলে পরবর্তী একটা বিপদ তার আসতে পারে, এমন চিন্তা তার মধ্যে সর্বদা যদি কাজ করে, এবং এই রিলেটেড যদি তার মধ্যে ভয়, ভীতি, শঙ্কা, অস্থিরতা যদি তার মধ্যে কাজ করে, তাহলে অবশ্যই সে কস্টিকামের রোগী। এবং যদি কোনো রোগী দীর্ঘস্থায়ী শোক ও দুঃখের, দীর্ঘস্থায়ী, আমরা শোক দুঃখ মানে অনেকে ন্যাট্রামিও রিগনেশিয়াকে চিন্তা করে থাকি, মানসিক শোক থেকে আর্নিকাও আছে। যদি দীর্ঘব্যাপী, ওই যে যৌবন পেরিয়ে এখন বৃদ্ধ বয়সে দীর্ঘ পথ অতিক্রম করার পরে ক্লান্ত পথিক কস্টিকাম চুপ করে বসে আছে, রোগ দুঃখে ভগ্ন স্বাস্থ্য, ভেঙে গেছে স্বাস্থ্য, ভেঙে গেছে মন, এখন আর উজ্জীবিত মন নেই যে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, আমি ন্যায়কে প্রতিষ্ঠা করব, সেই জায়গাটা নেই। দীর্ঘকাল স্থায়ী শোক ও দুঃখ। শোকটা কোথা থেকে এসেছিল, বা দুঃখটা কোথা থেকে এসেছিল, বাধাটা কোথা থেকে এসেছিল? দেখুন, আমরা অন্যায় সহ্য করতে পারে না, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে এই জায়গাটাতে আসি। দেখুন, দুঃখটা কোথায়? দীর্ঘকাল ব্যাপী যৌবনে সে খুব উদ্দীপতার সাথে যুদ্ধ করেছে। একটা সময় এসে তার বিরুদ্ধে অনেকগুলো কেস এসেছে, সামাজিক ভাবে তাকে প্রতিরোধ করেছে, তাকে অন্যায়ের প্রতিবাদ করতে বাধাগ্রস্ত করেছে, অনেকগুলো কেস খেয়েছে। আজকে সমাজে দেখুন যারা প্রতিবাদী, দেখুন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে কস্টিকামের, আবার অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে ফসফরাসের, অনেক থাকে লাইকোপোডিয়ামের, অর্থলোভী ক্যালকিরিয়াকার বা ব্রাউনিয়ার মতো হয়ে থাকতে পারে। আবার খুব বেশি চালাক চতুর ল্যাকেসিসের মতো, সালফারের মতো ভাবছাবু থাকতে পারে। সেই সাথে কিন্তু কস্টিকামের মতো রাজনীতিতে আজও আছে, ওয়ার্ল্ডের রাজনীতিতে, সেখানে মানুষ পরোপকার করতে চায়। আবার নাইট্রিক অ্যাসিডের মতো আছে, তুমি আমার বন্ধু, আমাকে সমর্থন করো, কাছে আছি, তুমি যদি আমার বিপরীতে যাও তাহলে তোমার খবর আছে। তো যাই হোক, এই যে দীর্ঘকাল ব্যাপী এই কষ্টগুলো তার মধ্যে বয়ে এনেছে, পরবর্তীতে যদি কোনো মানসিক রোগ তার মধ্যে প্রকাশ পায়, তাহলে সেখানে অবশ্যই কস্টিকামের পেশেন্ট।
যদি তার উৎকণ্ঠা, অস্থিরতা এবং যে কোনো ধরনের ভয় বা উৎকণ্ঠা গোধূলি বেলার দিকে যদি খুব বেশি, অর্থাৎ নিজের ছায়াটা যখন ডাবল হয়, এই সময় যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে অবশ্যই কষ্টিকাম। মানসিক আবেগে, আবেগজনিত রোগ লক্ষণের আবেগজনিত মেডিসিন অনেক আছে। ইগনেশিয়া আছে, নেট্রামিউর আছে, এসিড ফ্লোরিকাম আছে, লাইকোপোডিয়াম আছে, সিপিয়া আছে, পালসিটিলা আছে, অনেকগুলো মেডিসিন আছে। এক একজনের মানসিক আবেগ এক এক জায়গায়। প্রেমে ব্যস্ত নেট্রামিউর, শোক দুঃখে ব্যস্ত নেট্রামিউর, ইগনেশিয়া প্রেম নিয়ে খুব আবেগী, ইগনেশিয়া, নেট্রামিউর, লাইকোপোডিয়াম বিষেও ভীষণ আবেগী, ধন্যবাদ দিলে কেঁদে ফেলে। এসিড ফ্লোরিকাম সেও বেশি আবেগী, সে সর্বদা প্রেম নিবেদন করে বেড়ায়, বেড়ার ওই পাশের ঘাস ভালো লাগে, নিজের বউ ভালো না অন্যের বউ ভালো, হ্যাঁ, আবেগী। সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকেও চিন্তা করতে পারি। এবং সেই সাথে আমরা যদি আবেগে ভরপুর কোনো একটা মেডিসিন পাই, ইমোশন সে সবসময় কাজ করে, আপনার সামনে কাজ বাধা আসতে পারে, আপনার কেস খেতে পারেন, আপনি মার খেতে পারেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনাকে জেলে যেতে হতে পারে, কিন্তু আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, এটা কি শুধুমাত্র আপনি সঠিক মানসিকতা বলছেন? সবাই তো এখানে যারা 95 আর আমার সহকারে 97 জন আপাতত উপস্থিতি আছি, সবাই কি তাই? না, সবাই না। এর মধ্যে কষ্টিকামের মেন্টালিটিও আছে। দেখুন, অনেকে কেস খেয়ে, অনেকে জেল খেটে রাজনীতির সাথে সম্পৃক্ত আছে। কেউ আছে স্বার্থ নিয়ে, সে কষ্টিকাম না, সে শুধু পর উপকার নিয়ে আছে, সে অবশ্যই কষ্টিকাম। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই আমরা কষ্টিকামকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা অন্য মনস্ক এবং সেই সাথে স্মৃতিশক্তির দুর্বলতা, অ্যাবসেন্ট মাইন্ড এবং স্মৃতিশক্তির দুর্বলতা, সেখানেও কিন্তু কষ্টিকামকে চিন্তা করতে পারি। অন্য মনস্ক, স্মৃতিশক্তির দুর্বলতা আমাদের অ্যানাকার্ডিয়ামে আছে, অ্যালুমিনাতে আছে, ব্যারাটা কার্বে আছে, অরামে আছে, ক্যানাবিস ইন্ডিকাতে আছে, নেট্রামিওরে আছে, ইগনেশিয়াতে আছে, নাক্সে আছে, ফসফরাসে আছে, পালসিটিলাতে আছে, প্লাটিনামে আছে, সিভলিনামে আছে, গ্রাফে আছে, আর্নিকাতে আছে, ক্যামোমিলাতে আছে, সাইলেশিয়াতে আছে, কেলিব্রমে আছে, অনেকগুলো মেডিসিন আছে, অনেকগুলো মেডিসিন আছে। এক একজন এক এক জায়গায়। আমরা খুব কমন মেডিসিন দিয়ে একটু কম্পেয়ার করে দিই যে আমি প্রেমে মগ্ন, নেট্রামিওর, মন আছে আমার কোথায়? আমার সেই গার্লফ্রেন্ডের কাছে। আমার ইগনেশিয়া জোর করে বিয়ে দিয়েছিল বাপ মা, আমার মন আছে কোথায়? সেই গার্লফ্রেন্ডের কাছে, সেই বউয়ের কাছে। অরাম, অন্য মনস্ক কোথায়? আপনি যদি অরামকে দেখেন, তার উপরে অর্পিত দায়িত্ব যেন আছে সমাজকে শৃঙ্খলাবদ্ধে আবদ্ধ করা, তার পরিবারের দেখভাল করা, সে পারছে না, সে নিজেকে দায়ী মনে করছে। আমরা অরামের যে আত্মহত্যার প্রবণতা দেখেছি, নিজেকে দায়ী মনে করছে, এই জায়গাটা তো দায়িত্ব আমার, এই সমাজের সমাজকর্তা আমি, এই পরিবারের পরিবারকর্তা আমি, এই রাষ্ট্রের রাষ্ট্রকর্তা আমি। আমার অধীনস্থ যে সকল লোক আছে, যে সকল মানুষ আছে, তাদের ভালো থাকা নিশ্চিত করার দায়িত্ব আমার। আমি যখন পারছি না, তাহলে আমি ব্যর্থ। তখনই অরাম কিন্তু আত্মহত্যা প্রবণ হয়। কিন্তু শরীর ট্রামের যে রোগীগুলো আছে, যে আমি কিন্তু আত্মহত্যা করবানে, কিন্তু সে আত্মহত্যা করতে পারে না। লাস্ট আমাদের পদ্মা ম্যামের একটা ক্লাসে শুনেছিলাম, নাজমুল আত্মহত্যা করতে চায়, আত্মহত্যা করতে পারে না। কেন পারে না? আমরা দেখেছি তার মধ্যে চরিত্রাম যখন ভরপুর আকারের ধারণ করে, সে ভয় পায়, ভীত হয়, তখন সে আত্মহত্যা করতে চায় না। আপনি অরামের রোগীর সিদ্ধান্তকে কখনোই জানতে পারবেন না। অরাম সিদ্ধান্ত নেয়, সেটা প্রকৃত অর্থে সে সম্পূর্ণ করার পরে আপনি জানতে পারবেন যে অরাম আত্মহত্যা করতে চেয়েছিল। ওই যে আমি ব্যর্থ, আমি নিজে দায়ী, আমার উপরে অর্পিত দায়িত্ব আমার উপরে আমি পালন করতে পারিনি। অরামের যে একটা জায়গা আছে যে আমি মা, মেয়ে হলে পরিপূর্ণতা আসে মাতৃত্বের স্বাদ থেকে, আমি মা হতে পারছি না, আমি দায়ী, আমি আত্মহত্যা করব, সেখানে অরামকে চিন্তা করতে পারে। তো যাই হোক, আমরা এখানে অনেকগুলো মেডিসিন আছে, অনেক কম্পেয়ার আছে, করতে গেলে আসলে সময় শেষ হবে, একটু একটু করে আলোচনা করে যাই। আমরা দেখেছি কষ্টিকামের মধ্যে প্রচন্ড সহানুভূতিশীল, সিম্প্যাথেটিক মাইন্ড নাইট্রিক অ্যাসিডেরও আছে, কষ্টিকামেরও আছে, কিন্তু দুজনের মধ্যে কিন্তু দারুণ পার্থক্য আছে। কষ্টিকাম এবং নাইট্রিক অ্যাসিড দুজনের মধ্যে কিন্তু দারুণ পার্থক্য আছে। দেখুন, আমরা দেখেছি নাইট্রিক অ্যাসিড শত্রুর বিরুদ্ধে তীব্রতার সাথে, কতটা প্রচন্ড তীব্রতার সাথে নিজের অবস্থানকে দৃঢ় করে। আমরা দুটোকেই সিম্প্যাথেটিক মাইন্ড খুঁজে পেয়েছি, কিন্তু দুজনের মধ্যে যদি পার্থক্য করেন, এই জায়গাটাতে পার্থক্য করতে পারবেন যে নাইট্রিক অ্যাসিড
শত্রুর বিরুদ্ধে, এনিমির বিরুদ্ধে প্রচন্ড এবং তীব্রতার সাথে নিজের অবস্থান দৃঢ় করে শত্রুর সাথে। আর কস্টিকাম শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে, দুটো জায়গা। কস্টিকাম অন্যায়ের বিরুদ্ধে আর নাইট্রিক অ্যাসিড শত্রুর বিরুদ্ধে। আপনি যদি শত্রুর বিরুদ্ধে নিজের অবস্থানকে দৃঢ় করতে দেখেন, সহানুভূতিশীল মানসিকতা থাকা সত্ত্বেও যদি শত্রুর বিরুদ্ধে নিজের অবস্থানকে দৃঢ় করে নাইট্রিক অ্যাসিড, আর যদি অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থানকে দৃঢ় করে তাহলে কস্টিকাম। দেখুন, আমরা দেখেছি যে সে অন্যায় বা ইনজাস্টিস সে কখনো সহ্য করতে পারে না, সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, যে তার ক্ষতি করেছে, যে তার বিরুদ্ধে আচরণ করেছে, যে তার বন্ধু মহলের ক্ষতি করেছে, যে তার সমাজের ক্ষতি করেছে, যে তার পরিবারের ক্ষতি করেছে, তার বিরুদ্ধে দৃঢ় মানসিকতা, অন্যায় করেছে, ক্ষতি করেছে মানে অন্যায় করেছে, দৃঢ় মানসিকতা তার মধ্যে তৈরি হয়। কার? কস্টিকামের মধ্যে। কিন্তু এর পিছনে একটা স্বার্থ লুকিয়ে থাকে। কি স্বার্থ জানেন? লাইকোপোডিয়ামের দেখবেন নেতৃত্ব দেওয়ার একটা মেন্টালিটি। কস্টিকামও কিন্তু চাই যে সমাজ আমার পেছনে থাকুক, আমার অধীনস্থ থাকুক, আমি নিয়ন্ত্রণ করি সমাজকে, আমি আমার পরিবারকে নিয়ন্ত্রণ করি, এমন একটা মেন্টালিটি থাকে। যেমন লাইকোপোডিয়ামের আছে, পালসের আছে, আমি কান্না করব, আমার দিকে তাকাক, আমার সাথে কথা বলুক, আমাকে নিয়ে ব্যস্ত থাকুক, সে হাজবেন্ড হোক, মা হোক, বোন হোক, ওয়াইফ হোক, যদি সে পুরুষ হয় পালসিটিলা। তার এমন একটা মেন্টালিটি। অর্থাৎ প্রত্যেক মেডিসিনের পেছনে কিন্তু একটা কারণ থাকে তার লক্ষণের। তাহলে নেতৃত্ব দেওয়ার একটা মেন্টালিটি থাকে। কিন্তু নাইট্রিক অ্যাসিডের কিন্তু সহানুভূতি শর্ত সাপেক্ষ। কস্টিকামের সহানুভূতিও শর্ত সাপেক্ষ অন্যায়ের বিরুদ্ধে। আর নাইট্রিক অ্যাসিড সেও শর্ত সাপেক্ষ, সে শুধু শত্রুর বিরুদ্ধে। দেখুন, আপনি তার বন্ধু, ইটস ওকে, আপনার সাথে কোলাকুলি করছে, বুকে বুক মিলিয়ে চলছে, কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, কিন্তু আপনি যদি তার বিপক্ষে যান, নাইট্রিক অ্যাসিড, কস্টিকাম কিন্তু গোত্রের লোকের মধ্যে একটা একত্রিত মনোভাব রাখার চেষ্টা করে, সমাজের লোকের মধ্যে একটা একত্রিত মনোভাব রাখার চেষ্টা করে। আর নাইট্রিক অ্যাসিড, আপনি তার যত আপন ব্যক্তি হন না কেন, যদি আপনি তার বিরুদ্ধ আচরণ করেন, আপনি যদি তার বিপক্ষ আচরণ করেন, আপনি যদি তার পক্ষ অবলম্বন না করেন, যে তিনজন ব্যক্তি আছে ধরুন, তিনজন ব্যক্তির মধ্যে দুজনের মধ্যে ফাইট চলছে, একজন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। নিরপেক্ষ ভূমিকা নাইট্রিক অ্যাসিড এমন মেন্টালিটি অবলম্বন করে যে আপনি নিরপেক্ষ থাকছেন, আপনি আমার পক্ষ নিচ্ছেন না, আমার পক্ষে কথা বলছেন না, মারধর করছেন না, মানে নিরপেক্ষ আছেন, তবু আপনি আমার শত্রু, পক্ষ নিতেই হবে নাইট্রিক অ্যাসিডের, তবু আপনি আমার শত্রু। তাহলে শত্রুর বিরুদ্ধে তার প্রতিশোধ প্রবণতা, ক্ষতি করার প্রবণতা, এমনকি হত্যা করার প্রবণতা তার মধ্যে তৈরি হয় নাইট্রিক অ্যাসিডের মধ্যে। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড ক্ষমাহীন একজন ব্যক্তি, যার কাছে ক্ষমা চাইলেও সে ক্ষমা করে না, তীব্র এবং কঠোর মনোভাব পোষণ করে এবং কঠোর দৃষ্টিভঙ্গি রাখে প্রতিশোধ প্রবণতার দিকে। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অবশ্যই নাইট্রিক অ্যাসিডকে চিন্তা করতে পারেন। এছাড়াও সহানুভূতিশীল মাইন্ড কিন্তু ফসফরাসের আছে, সেও প্রচন্ড সহানুভূতিশীল। কোন দিক থেকে? সে বন্ধু তৈরি করতে, সম্পর্ক তৈরি করতে, একে অন্যের সাথে খুব দারুণভাবে মিশতে, এবং তার পেছনেও একটা কারণ আছে, ভবিষ্যতে আমার বিপদে আপনাকে কাজে লাগতে পারে। আমি একা হয়ে গেলে আমার বিপদ আসলে, আমি বিপদে পড়লে আপনাকে আমার কাজে লাগতে পারে। ঠিক যেমনটা আমরা আর্সেনিক অ্যালভেট দেখেছি কোম্পানি অ্যাভারশন উইথ কোম্পানি ডিজায়ার। ডিজায়ারটা কখন আসছে? যখন আমি বিপদে পড়বো, যখন আমি অসুস্থ হব, যখন আমি একদম বিপদের মধ্যে থাকবো, মরণাপন্ন অবস্থান তৈরি হবে, যদি কেউ আমার পাশে না থাকে তাহলে আমি হয়তো মারা যাব। কারণ আমরা দেখেছি শেষ কথা হলো আমি এই রোগেই মারা যাব, এই প্রত্যয়, আমি এই রোগেই মারা যাব। তাহলে সেখানে সে নিশ্চয়তা চাই যে কেউ আমাকে সাহায্য করুক, সেই মেন্টালিটি থেকে কোম্পানি ডিজায়ার করে। ফসফরাস পরবর্তীতে তার বিপদের সময় তাকে কেউ হেল্প করুক, সেই দিক থেকে সেও কিন্তু অন্যের প্রতি সহানুভূতিশীল থাকে। আমরা দেখেছি তাকে হেল্প করার একটা মেন্টালিটি, পকেটে টাকা থাকুক আর না থাকুক, ধার করে হোক, শ্রম দিয়ে হোক, সময় দিয়ে হোক, মেন্টালিটি ব্রেন দিয়ে হোক, তবুও সে পাশে থাকতে চায়। ফসফরাস ন্যাট্রামিওরকে দেখেছি প্রেমের প্রতি খুব সহানুভূতিশীল, ইগনেশিয়াকেও দেখেছি তাই। যাক, আমরা একটু ছোট ছোট করে কম্পেয়ার করি। আমরা কস্টিকামের রোগীর মধ্যে ন্যায় এবং নৈতিকতার ব্যাপারে বেশ সজাগ দেখেছি। কারণ ওই যে অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করে, অন্যায়কে সে প্রশ্রয় দেয় না, এবং খুব বেশি, দেখুন কস্টিকামের এই লাইনটা যদি আমরা নিই, যে কস্টিকাম খুব বেশি সাহসী,
বেমানান হবে না। অ্যাসিড ফ্লোরিকাম খুব বেশি সাহসী, বেমানান হবে না। বভিস্টা খুব বেশি সাহসী, বেমানান হবে না। ন্যাট্রামিওর খুব বেশি সাহসী, বেমানান হবে না। ওপিয়াম, সালফার, অ্যালুমিনা সাহসী না হলে অ্যালুমিনা হত্যা করতে পারে? আচ্ছা, ন্যাট্রামিওর না হলে প্রতিবাদ করতে পারে? সাহসী না হলে ন্যাট্রামিওর সাহসী না হলে প্রতিবাদ করতে পারে? সালফার ক্রিয়েটিভ মাইন্ড, আমি সবকিছু সৃষ্টি করেছি, আমি তর্ক করব। সাহস না থাকলে তর্ক করতে পারে? বেড়াটা কার্পের মতো চুপ করে বসে থাকবে। তাহলে আমরা যদি দেখি যে খুব বেশি সাহসী মানসিকতা, অ্যাসিড ফ্লোরিকামকে রাস্তায় দাঁড়িয়ে শীষ দেয় কার বিরুদ্ধে? আপনার ওয়াইফের, আপনার মেয়েরও মেয়েকে দেখে। সাহসী না হলে শীষ দিতে পারে? পিকেটিং করে, গাড়ি ভাঙচুর করে, রাজনৈতিক ব্যক্তিত্বের ছত্রছায়াই থেকে চাঁদাবাজি করতে পারে, হামলা মামলা খেতে পারে, তবুও সমস্যা নেই। সাহসী না হলে রাস্তায় দাঁড়িয়ে পিকেটিং করতে পারে? অ্যাসিড ফ্লোরিকামকেও দেখবেন সাহসী মানসিকতা, কিন্তু তার পেছনে একটা কারণ থাকে। সে উচ্চাভিলাষী জীবনযাপন করতে চায়, অর্থ চাই, নারীত্ব চাই, আভিজাত্য চাই। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অবশ্যই অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। তাহলে এছাড়া আমরা কি দেখলাম? ন্যায় নীতিকতার ব্যাপারে এবং খুব বেশি সাহসী, এবং সেই সাথে দেখেছি অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিবাদী স্বভাব। প্রতিবাদী স্বভাব তো আবার ইগনেশিয়ারও আছে, কিন্তু চুপচাপ থাকে। ন্যাট্রামিওরের আছে, তারপরে আর কার জন্য আছে, দুঃখিত, সিনার আছে। এই জায়গাটা খুব বেশি মনে নেই, ক্ষমা করবেন, কোন জায়গা থেকে। এবং খুব বেশি দয়ালু প্রকৃতির হয়ে থাকে আমাদের কস্টিকাম, খুব বেশি দয়ালু প্রকৃতির হয়ে থাকে। দেখুন, যদি দয়ালু না হতো তাহলে দেখুন, একজন বিপদে পড়েছে তাকে সাহায্য করছে, ঠিক ফসফরাস। একজন বিপদে পড়েছে তাকে সাহায্য করছে, একজন অ্যাক্সিডেন্ট করেছে তাকে কোলে নিয়ে, তাকে উঠিয়ে, তাকে রিক্সায় নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। একজন অ্যাক্সিডেন্ট করেছে, তার বাজারটা পড়ে গেছে, সে বাজারগুলো উঠিয়ে দিচ্ছে। একজন বিপদে পড়েছে, তার পরিবারের দায়িত্ব নিচ্ছে। এমন একজন আছে যে অসুস্থ হয়ে গেছে, তার পরিবারের দায়িত্ব নিচ্ছে, অর্থ দিয়ে সাহায্য করছে, সময় দিয়ে সাহায্য করছে, ঠিক যেমনটা আমরা ফসফরাসকে দেখেছি। তাহলে দয়ালু ফসফরাসের মধ্যে আছে, দয়ালু ইগনেশিয়ার মধ্যে আছে, দয়ালু কার্সিনোসিনের মধ্যে আছে, দয়াভাব আবার ন্যাট্রামিওরের মধ্যেও আছে। যখন সে প্রেমে পড়ে যায় তখন তার গার্লফ্রেন্ড বা বিপরীত পার্সনের প্রতি খুব দয়ালু হয়ে থাকে। ইগনেশিয়া, সেও দয়ালু এবং মাথা পেতে নেয়, এইভাবে মাথা পেতে নেয়, ভিতর থেকে নয়, কিন্তু বাহ্যিক দিক থেকে মাথা পেতে নেওয়ার একটা প্রবণতা আছে ইগনেশিয়ার। যদি ভিতর থেকে সে মাথা পেতে নিত, ভিতর থেকে যদি মেনে নেওয়ার প্রবণতা থাকতো, তাহলে অবশ্যই পরবর্তী সময়ে এসে অতীত নিয়ে ভাবতো না, অ্যাবসেন্ট মাইন্ড থাকতো না, তার অতীত জীবনের সুখকর মুহূর্ত নিয়ে লম্বা করে হাইও তুলতো না। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে ইগনেশিয়াকে চিন্তা করতে পারি। তাহলে আমরা এখানে কি দেখলাম? খুব দয়ালু, অর্থাৎ অন্যের উপকার বা সাহায্য করার মেন্টালিটি খুব বেশি আমরা দেখতে পাই কস্টিকামের মধ্যে। কেউ বিপদে পড়লে পাশে দাঁড়ায়, অন্যের দুঃখে, অন্যের কষ্টে সে কাঁদে। ফসফরাস অন্যের দুঃখে, অন্যের কষ্টে সে কাঁদে। ন্যাট্রামিওর, তারপরে আছে ন্যাট্রাম কার, ইগনেশিয়া, অন্যের দুঃখে, অন্যের কষ্টে সে কাঁদে। তাহলে সেখানে আমরা পাশাপাশি কস্টিকামকে চিন্তা করতে পারি। অন্যের দুঃখ তার সহ্য হয় না। দেখুন, আমি আপনার দুঃখ সহ্য করতে পারছি না, এটা কিন্তু জাস্ট একটা লক্ষণ মাত্র। যদি পেছনে আপনাকে আমার পেছনে রাখা অথবা আপনাকে আমি নিয়ন্ত্রণ করার একটা মেন্টালিটি যদি আমার মধ্যে থেকে থাকে, তাহলে আমি কস্টিকাম, অর্থাৎ আমি কস্টিকাম স্বার্থপর, লাইক পালসেটিলা। আমি কান্না করব, আমার পেছনে স্বার্থ থাকবে। আমি লাইকোফোডিয়াম, আমি আপনার নেতৃত্ব দেওয়ার একটা মেন্টালিটি রাখবো। স্বার্থপরতা একটা মনোভাব যদি তার মধ্যে খুঁজে পাওয়া যায়, তাহলে অবশ্যই সেখানে অন্যের দুঃখে যদি কাঁদে, অন্যের দুঃখে যদি দুঃখ সহ্য না করতে পারে, অন্যের দুঃখে যদি তার কষ্ট হয়, তাহলে অবশ্যই সে কস্টিকামের রোগী। অর্থাৎ প্রতিটা উপকারের বা প্রতিটা সাহায্যের পেছনে যদি তার স্বার্থ লুকিয়ে থাকে, তাহলে সেখানে অবশ্যই আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। যেমন ফসফরাসকে আমরা দেখেছি, আপনাকে উপকার করবে, বিনিময়ে তার বিপদের সময় আপনাকে উপকার করবে, কিন্তু বিনিময়ে তার বিপদের সময় পাশে চাইবে, পাশে পেতে চাইবে, আশা করবে। এই আশা থেকে সে ফসফরাস হয়ে থাকে। তাহলে সেখানে আমরা ফসফরাসকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা কস্টিকামের মধ্যে পেয়ে থাকি সমাজ সচেতনতা, একজন বিজ্ঞ মানুষ যার সমাজ সচেতনতার মানসিকতার পরিচয় বহন করে। যেমন যে একটু আগে বললাম, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবে, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করবে, কেউ অবিচার করলে রুখে দাঁড়াবে, নিজ গোত্র গোষ্ঠী সমাজকে সে বিপদমুক্ত রাখবে, নিজ পরিবারকে সে বিপদমুক্ত রাখবে, নিজের গ্রুপের স্বার্থ রক্ষার্থে সে সচেতন থাকবে, সমস্যার সমাধান করবে।
এমন মেন্টালিটির মানুষ যদি আপনি মাইন্ড সিমটমে খুঁজে পান যে আপনি অন্যের বিরুদ্ধে কেমন আচরণ করেন, আপনার গোষ্ঠী সমাজ আপনার পরিবারকে কেমন নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখেন, যদি সে বলে আমি অন্যায় সহ্য করতে পারি না, আমার পরিবারের দিকে তাকে গিয়ে কথা বললে অন্যায় করলে সহ্য করি না, আমার সমাজ বা গোষ্ঠীর দিকে তাকে গিয়ে কথা বললে সহ্য করতে পারি না, তাহলে অবশ্যই সে কষ্টিকাম। আমরা যারা 90 দশকের আগে আছেন তারা অবশ্যই সমাজে কিছু নিয়ম দেখেছিলেন যে সমাজপতি যে কি বলে যেন মাতুব্বর, মেম্বার, চেয়ারম্যান কি দারুণ ছিল, নিজ গোত্র গোষ্ঠীর প্রতি কি সচেতন, প্রত্যেকের পেছনে একটা স্বার্থ ছিল যে আমি সবাইকে নেতৃত্ব দেবো, কষ্টিকাম। আর এই সমাজপতি, মেম্বার, চেয়ারম্যান, এই মাতুব্বর গুলো কেমন হতো জানেন? সন্ধ্যার পরে রাত হলে ফোন দিয়ে আটতো, কিভাবে কার ক্ষতি করা যায়, সব চাই না, যত রাত আসবে মাথার ভিতরে ফোন দিয়ে আটবে কার কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে করলে তার ক্ষতি হয়, সেটা হলো চাই না। আর কি করলে আমার পেছনে লোকজন থাকবে, কার উপকার করলে পাশে দাঁড়ালে আমার পেছনে এসে অবস্থান করবে, সে হলো কষ্টিকাম। তাহলে সেখানে আমরা কষ্টিকামকে চিন্তা করতে পারি। অর্থাৎ আমরা দেখেছি গোষ্ঠী বা সমাজের কাউ কষ্ট হলে, বিপদে পড়লে, অন্যায় অবিচার হলে তার পাশে দাঁড়ানো, তার পক্ষ নিয়ে ওপরের বিরুদ্ধে আচরণ করা, তাহলে সেখানে আমরা কষ্টিকামকে চিন্তা করতে পারি। এই জায়গাটা আরেকটা সিমটম লুকিয়ে আছে, এই গোত্র বা গোষ্ঠীর সাথে নিজের অস্তিত্বটাকে মেলায়। এই গোত্র বা গোষ্ঠী, এই সমাজ যদি বিলীন হয়ে যায় তাহলে আমার নিজের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, এমন একটা মেন্টালিটি যদি আপনি খুঁজে পান তাহলে অবশ্যই সেখানে কষ্টিকামকে চিন্তা করতে পারেন। অর্থাৎ সে ভয়ে থাকে, বিপদের আশঙ্কা থাকে, যদি এদের সমস্যা হয় পরবর্তীতে আবার সমস্যা হতে পারে, এমন একটা ভয় থেকে আমরা প্রথমে যেটা আলোচনা করেছিলাম সেখানে আমরা কষ্টিকামকে চিন্তা করতে পারি। মজার একটা সিমটম আছে, আসন্ন বিপদ যদি অনুধাবন করে, কষ্টিকাম আসন্ন বিপদ যদি অনুধাবন করে তাহলে তার মলবেগ তৈরি হয়, আসন্ন বিপদ, তাহলে সেখানে অবশ্যই আমরা কষ্টিকামকে চিন্তা করতে পারি। আমরা আর্জেন্ট নাইট্রিকামেও কিন্তু সেম পাই, ভয় পেলে, ভীত হলে, নতুন পরিবেশে যেতে চাইলে তার মলবেগ তৈরি হয়। জেলসিমিয়ামও সেম। আমরা কষ্টিকামের রোগীর মধ্যে নিরামিষ ভুজি একটা প্রবণতা খুঁজে পাই। কেন জানেন? এরা জ্যান্ত মাছ কাটা দেখতে পারে না, এরা পশুর জবাই দেখতে পারে না, পশুর মাংস কাটা দেখতে পারে না, এরা প্রাণী হত্যা, প্রাণীকে খাদ্য হিসাবে, প্রাণী হত্যা করে প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করা এরা সহ্য করতে পারে না। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আমরা কষ্টিকামকে চিন্তা করতে পারি। এবং সবসময় যদি একটা অবসাদ বা বিষাদগ্রস্ত মনোভাব যদি তার মধ্যে থাকে, যে কোনো একটা চাপা কষ্ট যদি তার মধ্যে কাজ করে এবং সে সর্বদা চাপা কষ্টজনিত কারণে যদি বিমর্ষ থাকে, তাহলে সেখানে কষ্টিকামকে চিন্তা করতে পারি। দেখুন, আপনি একটা রুগীকে বললেন যে আপনার কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, সম্ভবত কৌশিক ভাইয়ের একটা ক্লাসে শুনেছিলাম, আমরা লিডিং কোশ্চেন থেকে বিরত থাকব। আপনি অন্যায়ের প্রতিবাদ বা অন্যায় দেখলে সহ্য করতে পারেন কিনা, আমরা অনেকেই এইভাবে প্রশ্ন করে থাকি। রুগী যদি বলে না আমি এখন সহ্য করতে, এখন নাই, একটু সমস্যা করে না, দেখুন আমি অন্যায় প্রতিবাদ করি না, আপনি এই লাইনে যদি খুশি হন তাহলে আপনার প্রেসক্রিপশন পুরা উল্টে গেল, আপনার রুগীলিপি পুরা উল্টে গেল। আপনি যখন ধাতুগত বৈশিষ্ট্যের উপরে রুগীলিপি করছেন, যখন তার ABC থেকে শুরু করে XYZ পর্যন্ত লক্ষণ নিতে চাইছেন, তাহলে শুধু M লক্ষণে এসে যদি দাঁড়িয়ে যান তাহলে আপনার রুগীলিপি অসম্পূর্ণ। কষ্টিকামের রুগী অন্যায় প্রতিবাদ করেন না, করি না, থেমে গেলেন, কষ্টিকাম না, তার পেছনের কারণ জানলেন না। সে এই অন্যায় প্রতিবাদ করতে যে জেল খেটেছে, অন্যায় প্রতিবাদ করতে যে তার হাত হারিয়েছে, অন্যায় প্রতিবাদ করতে যে মাথায় 5টা সেলাই লেগেছে, অন্যায় প্রতিবাদ করতে যে তার মা তাকে কসম দিয়েছে তুই আমার মাথায় হাত দিয়ে বল তুই আর কখন অন্যায় প্রতিবাদ করতে যে এইসব গ্যাঞ্জাম ফ্যাসাদে জড়াবি না, তারপর থেকে সে এখন আর অন্যায় দেখলে প্রতিবাদ করে না, কিন্তু তার ভিতর কিন্তু ঠিকই কেঁদে যায়। তাহলে লিডিং কোশ্চেন থেকে আমাদের বিরত থাকা উচিত। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? চাপা কষ্ট যদি তার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে আমরা কষ্টিকামকে চিন্তা করতে পারি। মজার একটা বিষয়, এই চাপা কষ্টটা সে হালকা করার জন্য অন্যের কাছে বলে বেড়ায়। এই নিজেকে হালকা করতে যে তার কষ্ট বা দুঃখগুলো অন্যের কাছে বলে বেড়ায়। মজার লক্ষণটা হলো অন্যের কাছে বলা সত্ত্বেও তার কষ্ট কখনোই কমে না, তার কষ্ট কখনোই কমে না।
যদি বলার পরে কষ্ট কমে যায় তাহলে সে কখনোই কষ্টিকাম না, আর যদি বলার পরে কষ্ট থেকে থাকে তাহলে সেখানে অবশ্যই আপনি কষ্টিকামকে চিন্তা করতে পারেন। এই যে মানসিক দুশ্চিন্তা বিমর্ষতা তাকে সর্বদা দুশ্চিন্তাগ্রস্ত করে তোলেও, এই জায়গা থেকে তার মধ্যে ইনসোমনিয়া দেখা দেয়, ঘুমহীন অবস্থা তৈরি করে, যদিও তার মধ্যে ঘুম ঘুম ভাব সবসময় থাকে। আমরা ফিজিক্যাল জেনারেল সিমটমে এগুলো নিয়ে আলোচনা করব। ঘুমহীন ভাব তাকে ক্রমশ অসুস্থ করে তোলে। ওই যে বৃদ্ধ যুদ্ধে মানে যৌবনে ছিল যুদ্ধবাজ, এখন সে ক্লান্ত পথিক, ক্লান্ত যোদ্ধা, ক্রনিক কেচ, দীর্ঘদিন দুঃখ সুখ শোক দুশ্চিন্তা অবসাদ তাকে ঘুমহীন করে রেখেছিল। এই ঘুমহীন থাকার কারণে মনশৃঙ্খলা এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। পরবর্তীতে তার মধ্যে অস্থিরতা অসুস্থতা, তার মধ্যে বিভিন্ন রোগ তৈরি হয়েছে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? কষ্টিকাম, ইনস্যানিটি, মানসিক উন্মাদনায় আমরা কষ্টিকামকে ব্যবহার করে থাকি। জাস্ট 1 মিনিট, আমার বাসায় কেউ নেই, ফোন দিচ্ছে সম্ভবত, 1 মিনিট। আচ্ছা, তাহলে আমরা সেখানে কি চিন্তা করতে পারি? সেখানে আমরা কষ্টিকামকে চিন্তা করতে পারি। আমরা এই জায়গাতে দেখেছি তার অন্ধকার ঘরে থাকতে পারে না, অন্ধকারে ভয় কাজ করে, চোরের ভয় কাজ করে, মানসিক সিমটমে ভূতের ভয় কাজ করে, সবসময় তার মধ্যে একটা উৎকণ্ঠা এবং ভীত মনোভাব থাকে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা কষ্টিকামকে চিন্তা করতে পারি। মহাত্মা হ্যানিম্যান একটা অদ্ভুত মানসিক লক্ষণের কথা উল্লেখ করে গেছেন। মানসিক লক্ষণ এখানে একটা দারুণ জায়গা পাবেন, যে অক্ষর এবং শব্দাংশগুলো সে গুলিয়ে ফেলে। যেমন আপনি কোনো রুগীকে নম্র ভদ্র বললেন, হ্যাঁ, বা আপনার কোনো ব্যক্তিকে নম্র ভদ্র বলতে হবে, আপনি কষ্টিকামের রুগী, আপনি নম্র ভদ্রটাকে উল্টে ফেলবেন, হ্যাঁ, ভম্র নদ্র। এই যে অনেক রুগীর মধ্যে আপনি খুঁজে পাবেন যে নম্র ভদ্রটাকে উল্টে ফেলছে, ভম্র নদ্র। যদি কোনো ব্যক্তি অক্ষরগুলো বা শব্দাংশগুলো গুলিয়ে ফেলে তাহলে সে অবশ্যই কষ্টিকামের রোগী। মহাত্মা হ্যানিম্যান কথাটা বলে গেছেন। তো তাহলে আমরা সেখানে মাইন্ড সিমটমে যদি কষ্টিকামের মিলিয়ে পাই তাহলে অবশ্যই সেখানে আমরা কষ্টিকামকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা ফিজিক্যাল জেনারেলে যাই, অনেক অনেক আলোচনা কষ্টিকামের, স্কিপ করছি, একটু ফাস্ট আলোচনা করছি। শুনতে সমস্যা হচ্ছে না তো সবার? না স্যার, কোনো সমস্যা নেই। যারা পুরানো আছেন অবশ্যই আমার ঝড়ের গতির আলোচনা আপনারা অভ্যস্ত। এইভাবে যদি চলে সমস্যা, নাকি আরেকটু স্লো করবো? এখন অনেক আলোচনা রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী আলোচনায় আগে যাই। আমরা মাইন্ড সিমটমে আমরা অনেক কিছু পেয়েছি। তাহলে আমরা কি বললাম? যে মহাত্মা হ্যানিম্যান একটা কথা বলেছে, অক্ষরগুলো এবং শব্দাংশগুলো যদি সে এলোমেলো করে ফেলে, গুলিয়ে ফেলে, তাহলে সেখানে আমরা কষ্টিকামকে চিন্তা করতে পারি। যেমন আমার বলা উচিত নম্রভদ্র, আমি কি বললাম? যে ভম্রনদ্র। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি কষ্টিকামকে চিন্তা করতে পারেন। এছাড়াও আমরা যদি ফিজিক্যাল জেনারেল অন্যান্য গুরুত্বপূর্ণ সিমটম গুলো দেখি, তাহলে দেখুন কষ্টিকামকে আমরা কিন্তু বাত ব্যথায় অনেকে ব্যবহার করি না। বাত মানে রাস্ট্রাক্স, বাত মানে ফাইটোলাকা, বাত মানে ব্রাউনিয়া, বাত মানে মেডোরিনাম, অনেকগুলো মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, কেলিকার্ভ, অনেক মেডিসিনকে ব্যবহার করে থাকি। তো আমরা কিন্তু বাত ব্যথাতে কষ্টিকামের কিন্তু একটা দারুণ লক্ষণ আছে। আমাদের শ্রদ্ধেয় কাদের স্যার কিন্তু বলে গেছেন যে ডান পাশের, আমরা পাশে উল্লেখে যাচ্ছি না, ডান পাশের। অবশ্যই আমার একটা ব্যক্তিগত জায়গা আছে, এটা জাস্ট আমার ব্যক্তিগত জায়গা। সেটা হলো আমি অ্যাকুইট কেসে পাশকে প্রাধান্য দিই না, ক্রনিক কেসে পাশকে খুব প্রাধান্য দিই, অ্যাকুইট কেসে দিই না। স্যার ক্ষমা করবেন, আমি আপনাকে এই জন্য বলিনি, আমি আমার জায়গাটা বললাম, পাশ মনে আসলো বলে। আপনি বাত ব্যথাতে যদি দেখেন প্রত্যেক জয়েন্ট সন্ধিতে বার্নিং সেন্সেশন আছে এবং সংকুচিত বা আড়ষ্ট মনোভাব, আড়ষ্ট ভাব রয়েছে, তাহলে সেখানে আপনি কষ্টিকামকে চিন্তা করতে পারেন। একটু কম্পেয়ার কম করবো, 9:53 বাজে। বাত ব্যথাতে যদি প্রত্যেক জয়েন্ট সন্ধিতে জ্বালা বা আড়ষ্ট ভাব থাকে, যেটা ঠান্ডায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে অবশ্যই সেখানে কষ্টিকাম। যদি বাত ব্যথা ছিঁড়িয়ে ফেলার মতো ব্যথা হয় অনুভূতিতে,
সেন্সেশন, আপনি প্রত্যেকটা রুগী লিপিতে আপনি প্রেজেন্ট কমপ্লেনের সাথে মডালিটিস টানেন, মডালিটিস টানার সাথে সাথে আপনি একটা সেন্সেশন নামক একটা জায়গা আছে, অনুভূতির একটা জায়গা আছে। ব্যথাটা কি ধরনের, ছিঁড়ে ফেলার মতো ব্যথা, সুই ফুটার মতো ব্যথা, খোঁচানোর মতো ব্যথা, জ্বালাকর ব্যথা, হ্যাঁ, চাবানো কামড়ানো ব্যথা, এই যে সেন্সেশন, আপনি যদি দেখেন ছিঁড়ে ফেলার মতো ব্যথা, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে কস্টিকামকে চিন্তা করতে পারেন। এবং সেই সাথে আপনি যদি দেখেন বাত ব্যথাতে সে কখনো পায়ে যদি আক্রমণ করে বা যে কোনো অর্গানে যদি আক্রমণ করে সে যদি স্থির না রাখতে পারে, লাইক রাস্টক্স, স্থির যদি না রাখতে পারে তাহলে সেখানে কস্টিকামকে চিন্তা করবেন। স্থির না রাখার মানে এটা হলো সে অস্থির, ক্রমাগত সেটাকে নাড়াচ্ছে। আমরা রাস্টক্সে দেখেছি নাড়ালে সঞ্চালিত রাখলে মোশন অ্যামেলিয়ারেশন দেখেছি, বাট কস্টিকামের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে সে বাত ব্যথাতে পা নাড়ালেও তার কোনো উপশম হয় না, দেখছেন তার সংকোচন অনুভূতি আছে, সেন্সেশনে সংকোচন অনুভূতি আছে, আড়ষ্ট ভাব আছে, এবং মনে হচ্ছে ছিঁড়ে ফেলছে, সংকোচন ছোট করে নিয়ে আসছে, হ্যাঁ, আক্রান্ত স্থান ছোট করে নিয়ে আসছে, এবং এত বেশি ছোট করে নিয়ে আসছে যে আক্রান্ত অর্গানটি বাঁকা হয়ে গেছে। দেখুন, আমরা রনি শেখ লিঙ্ক চাচ্ছে এখন, উনি কি গ্রুপে যুক্ত নাই? আচ্ছা, আমরা যদি দেখি মাথা থেকে হারিয়ে গেল, আড়ষ্ট ভাব, আর আক্রান্ত অর্গানটি বাঁকা হয়ে যাচ্ছে। দেখুন, আমরা অনেক ক্ষেত্রে রুগীদের ক্ষেত্রে দেখি যে ইউরিক অ্যাসিড, আমরা রিউমেটিক আর্থাইটিসের ক্ষেত্রে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি দেখি, অথবা কোনো জয়েন্ট সন্ধিতে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, তাহলে আক্রান্ত স্থানটা ফুলে যায়। আমরা বাত ব্যথার রুগীতে অনেকগুলো টেস্ট দিয়ে থাকি, তাই না? আমরা দেখেছি দীর্ঘমেয়াদে বাত ব্যথা থাকলে তার হার্টের সমস্যা হতে পারে, দীর্ঘমেয়াদে বাত ব্যথা থাকলে তার কিডনির সমস্যা হতে পারে। যদি বাত ব্যথাটাকে যদি চাপা ফেলে রাখা হয়, এখানে অনেকে আছে, আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, আমার জ্ঞানের গভীরতা যতটুকু, আমি ততটুকু সময় ততটুকু জায়গা নিয়ে বিস্তার লাভ করব। অনেকেই আমি প্রেসক্রিপশন দেখেছি, অনেকে আছে যে প্যাটেন্ট ওষুধ ব্যবহার করে, ডোন্ট মাইন্ড, এখানে আমাদের সম্ভবত ডিপ্লেটের জুয়েল স্যার আছেন, সম্ভবত উনি RSM সম্ভবত, তো ওনাদের কোম্পানি ভিজিটে যাওয়ার পরে 60 জন ডাক্তারের এখানে ছিল, জি আমাদের ঝিনাইদহ সদর থেকে, আমি কোনো কিছুকে ছোট করছি না, প্রত্যেকের প্রশ্ন ছিল, কৌশিক ভাই ছিল আমার সাথে, কৌশিক ভাই আমি গেছিলাম, প্রত্যেকের প্রশ্ন ছিল যে তাদের যে ব্যথার একটা ওষুধ আছে, আমি কোনো বিষয়ে ছোট করছি না, এবং তাদের মেডিসিনটাকেও আমি ছোট করছি না, ক্ষমা করবেন, এটা একেবারেই নিতান্ত জাস্ট আলোচনা। প্রত্যেক ডাক্তারের প্রশ্ন ছিল যে এই মেডিসিনটা প্রয়োগ করার পরে পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। আমি বাকিটা আগাবো না, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব না। অর্থাৎ আমাদের অনেক ডাক্তার আছে যাদের হোমিওপ্যাথিতে জ্ঞানের গভীরতা একেবারে সীমিত। আমি অনেকের প্রেসক্রিপশন দেখেছি, হ্যাঁ, ডিপ অ্যাকশন মেডিসিন এবং গভীর ক্রিয়াশীল যে মেডিসিনের সাথে সাথে দীর্ঘ মেয়াদে যেসব মেডিসিন কাজ করে, সেসব মেডিসিনের CM শক্তি আজকে একটা, কালকে একটা, সকালে একটা, বিকালে একটা দিতে দেখেছি। একুইট কেসে শ্রদ্ধেয় কাদের স্যারের একটা আলোচনা আমরা গতদিন শুনেছি যে একটা সময়ে একই মেডিসিন, অবশ্যই অর্গানন এটাকে ফলো করে, অবশ্যই এটা উচিত, কিন্তু একুইট কেসে আপনার লক্ষণ পরিবর্তন হলে অবশ্যই আপনি একুইট কেসে লো পোটেন্সি মেডিসিন পরিবর্তন করতে পারেন। আপনার প্রেগনেন্সি, এটা আমি স্যারকেও কিন্তু ছোট করে বলছি না, জাস্ট আমি একুইট কেসে মানে ক্রিটিক্যাল কেসে যাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে, আমার আলোচনাটা তাদের জন্য, যারা নতুন আছেন অবশ্যই তাদের ক্ষেত্রে এই জায়গাটা ব্যবহার করতে পারেন। একুইট অবস্থায় রুগীর জীবনী শক্তি চরম বাজে অবস্থায় রুগীকে আগে আপনাকে বাঁচাতে হবে, রুগীকে আগে আপনাকে বাঁচাতে হবে। যদি মিথ্যা কথাও জীবন বাঁচানোর জন্য যদি বলা যায়, তাহলে ধর্মীয় অনুভূতি সেখানে কিন্তু সম্ভবত সাই দেয়। আগে জীবনকে আপনি বাঁচান। প্রেগনেন্সি অবস্থায় প্রচুর পেইন উঠছে, আসছে, যাচ্ছে, আপনি এখন পালস দিলেন, ওই যে ফলস পেইন যাচ্ছে আসছে, আপনি পালস দেওয়ার পরে আধা ঘন্টা পর দেখলেন যে এখন ব্যথা যাচ্ছে আসছে না, ব্যথা পেছনের দিকে যাচ্ছে, সেটা তো সিমিসিফুগা। আপনি কি পালস দিয়ে বসে থাকবেন? ব্যথা এখন স্থিতিশীল আছে, অথবা ব্যথা এখন সামনের দিকে না যেয়ে পেছনের দিকে যাচ্ছে, অথবা ব্যথাটা নিম্নমুখী না হয় ঊর্ধ্বমুখী হচ্ছে। ঊর্ধ্বমুখী তো ক্যামোমিলা, আপনি কি পালস দিয়ে বসে থাকবেন?
সিরিয়াস অবস্থার, সিরিয়াস কন্ডিশন। আমি এই জন্য বলছি যাদের এক্সপিরিয়েন্স আছে, আমার আলোচনা তাদের জন্য, বিতর্ক তৈরি করার জন্য না, এবং যারা নতুন আছেন তাদেরকে বোঝার জন্য, মানে আমার মতো যারা নতুন আছেন। সিরিয়াস অবস্থায় আপনি মেডিসিন চেঞ্জ করতে পারেন, এবং অবশ্যই সেটা অগভীর ক্রিয়াশীল মেডিসিন হলে ভালো হয়। রুগীকে ভালো করার জন্য অবশ্যই সেটা লো পোটেন্সি হওয়াটা জরুরি। আপনি যদি কেন্টের অবজারভেশন গুলো দেখেন, তাহলে জীবনী শক্তির চরম অবক্ষয় যেখানে আছে, রুগীকে কোনো মতে কোনো মেডিসিনেই তাকে ভালো রাখা যাচ্ছে না, রোগটা আরোগ্যযোগ্য নয়। স্টেরয়েড মেডিসিন অ্যালোপ্যাথিতে কখন দেয়? শান্তিপূর্ণ মৃত্যুর জন্য, যে রুগীটা মারা যাবে নিশ্চিত, যন্ত্রণাটাকে উপশম দেওয়ার উপলক্ষে সেখানে স্টেরয়েড জাতীয় যে মেডিসিন গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে। ঠিক অনুরূপ ভাবে যে রুগীকে আপনি নিশ্চিত ভালো করতে পারবেন না, আপনি জানেন রুগীটা মারা যাবে, যন্ত্রণায় ছটফট করছে, তাকে চেষ্টা করুন না অগভীর ক্রিয়াশীল মেডিসিন দিয়ে। আপনার প্রয়োজনে মেডিসিন চেঞ্জ করতে পারেন, তাকে ভালো রাখুন, মৃত্যুকে শান্তিপূর্ণ করুন। দেখুন, বিতর্ক তৈরি করবেন না, ভালো লাগলে গ্রহণ করুন, ভালো না লাগলে বর্জন করবেন। আমি একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছি। ঠিক অনুরূপ ভাবে প্রেগনেন্সি পিরিয়ডে পালসেটিলা দেওয়ার পরে দেখা গেল ব্যথাটা এখন আসছে আর যাচ্ছে না, ব্যথাটা এখন একদিকে হচ্ছে, ঊর্ধ্বগামী ক্যামোমিলা। আপনি পালস দিয়ে বসে থাকলেন, রোগীর ব্যথা উপরের দিকে উঠেই যাচ্ছে, আপনি কেমো দিবেন না? যদি সেটা 1 ঘন্টা পর হয়, অবশ্যই সেখানে আপনি কেমো দিবেন। যদি দেখেন ব্যথাটা ফ্রন্ট থেকে পেছনের দিকে হিপে চলে যাচ্ছে, তার জড়ের দিকে সম্প্রসারিত হচ্ছে না, দ্যাটস সিমিসিফুগা। আপনি কি পালস দিয়ে বসে থাকবেন? নেভার। আপনাকে অবশ্যই সিমিসিফুগা দিতে হবে। আপনার পেইন উঠেছে, জরায়ুর মুখ খুলছে না, পেইনে মাথা ঘেমে যাচ্ছে, 11th আওয়ার এসে চলে এসেছে, আপনি কি পালস দিয়ে বসে থাকবেন? অবশ্যই না। সেখানে আপনি কলোফাইলামকে দিতে পারেন, জরায়ুর মুখটা আরো সম্প্রসারিত হবে, ব্যথাটা এবং ডেলিভারি চাপটা আরো বৃদ্ধি প্রাপ্ত হবে। তাহলে আমরা যারা ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করব, আমরা যারা খুব রোগীর সাংঘাতিক চরম অবনতির যে জায়গাগুলো আছে, সেখানে অবশ্যই চিন্তা করবেন। সেটা যদি আরোগ্যযোগ্য নহে এমন রোগ হয়, তাহলে আপনি তাকে সর্বোচ্চ সাদৃশ্য রেখে অগভীর ক্রিয়াশীল মেডিসিন গুলো অ্যাপ্লাই করবে, এবং লো পোটেন্সি রুগীকে শান্তিপূর্ণ মৃত্যু দেওয়ার জন্য, যেমন অ্যালোপ্যাথিতে স্টেরয়েড দিয়ে থাকে। আলোচনায় ভুল থাকলে অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে শেষে সংশোধন করে দিবেন, শান্তিপূর্ণভাবে। তো যাই হোক, আমরা যেটা যাচ্ছিলাম যে যদি বাত ব্যথাতে আসলাম, বাত ব্যথায় কোথায় ছিলাম? বাত ব্যথাতে ছিলাম, বাত ব্যথা চাপা দিলে তার হার্টের সমস্যা দেখা দিতে পারে, বাত ব্যথা চাপা দিলে তার কিডনি ডিজিজ হতে পারে। আমরা অনেকেই দেখেছি মলম, অনেকে দেখেছি ব্যথার ওষুধ দিতে। রিসেন্টলি অনেক হোমিওপ্যাথিতে আমি দেখেছি একদম নিষিদ্ধ সেই ফিকে না কি বলে সেই ট্যাবলেট গুলো দিতে। আমি নিজে দেখেছি, আমার কাছে অনেকগুলো প্রেসক্রিপশন ছবি আছে, ক্যালসিয়াম ফসফরিকাম 30x বলে লেখা থাকে, আমি নাম মেনশন করব না। প্রত্যেকে খায় আর ফলে। দেখুন, আমাদের জাস্ট আমি একেবারেই অজ্ঞ, হোমিওপ্যাথিতে একেবারে ABCD শেখা একজন শিশু। হোমিওপ্যাথি একটা বিশাল সমুদ্র। আমি চেষ্টা করি রুগীকে ক্ষতি না করে আরোগ্য করা। আমার কাছে কোনো কেস আসলে আমি যেটা পারবো না সেটা ছেড়ে দেয়া। আপনার পেশাকে ছোট করার কোনো যুক্তি নাই। আপনি পারবেন না জানেন, 2 টাকার জন্য রুগীকে ধরে রেখেন না। ওই জায়গাটাকে আপনি নিজের অবস্থানটাকে দৃঢ় করুন। পেশেন্ট আপনি সিকিউরিটি পেশেন্ট, আপনার দ্বারা সম্ভব না। হ্যাঁ পারবো, হোমিওপ্যাথিতে সব সম্ভব। ওটা আপনি হন, রুগীটা আপনি হন। আপনার মন যদি যেটা বলে, তাহলে রুগীর কাছে সেটা ছেড়ে দেন। রুগীকে না পারলে, আপনি গল স্টোনের রুগী এসেছেন, অনেকে এখানে বলতে পারেন হ্যাঁ আমি গল স্টোনে সাকসেস। এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। 2-1টা রুগী ব্যতিক্রম হতে পারে। আপনার কাছে 100টার, আপনি যদি গল স্টোনের রুগীকে ভালো করতে পারেন, আমি আপনাকে অহরহ রুগী দিব, কারণ আমার কাছে খুব ক্রিটিক্যাল কেস আসে। তার মধ্যে সেম গতকালকে একটা এসেছে, আমি এদেরকে ছেড়ে দিই। গল স্টোন কখনো ভালো হয়? এক্সেপশনাল 2-1জন ভালো হয়, সবাই হয় না। আমার কাছে একটা গ্যাংগ্রিনের রুগী আছে, এখানে অনেকে আছে, 2টা পায়েরই হাড় দেখা গেছিল। শ্রদ্ধেয় অজয় দাস স্যারের পরামর্শে স্যার আমাকে বলেছিল, দেখো এই কেস আমার কাছে আসলে আমি ছেড়ে দিতাম। আমার পরামর্শ ছেড়ে দেয়া। আমি স্যারকে বলেছিলাম, স্যার 2টা পায়ে কেটে ফেলতে বলছে, আপনি শুধু আমাকে সাহায্য করুন, আমি কি করব? বলেছিল তুমি যদি পারো যে প্রতিদিন তাকে পরিষ্কার করতে, পচা মাংসটাকে কেটে ফেলতে,
তাহলে তুমি হাতে নিয়ে দেখতে পারো। ক্রিটিক্যাল কেস, আমি কি একটা মেডিসিন আরোগ্য করেছি? কমপক্ষে 30-35টা মেডিসিনের উপরে তার সময় লেগেছে, 1 বছরের উপর সময় লেগেছে। লোকটা এখনো 2টো পা নিয়ে হেঁটে বেড়াচ্ছে। গ্যাংগ্রিনের রুগী অনেকে আছে এখানে যারা আছেন, হাড় বেড়ে গেছে, বোন দেখা যাচ্ছে। যাই হোক, এক্সেপশনাল। দ্বিতীয় রুগী আসলে আমার দ্বারা সম্ভব না, আমি আগেই বলে দিচ্ছি, দ্বিতীয় রুগী আসলে আমার দ্বারা সম্ভব না। আমরা যদি দেখি বাত ব্যথার এই রুগীগুলোতে, তাহলে আমরা অনেকগুলো টেস্ট দিয়ে থাকি, যেমন সিরাম ক্রিটিনাইন দিয়ে থাকি, বা আমরা তার হার্টের কন্ডিশন কেমন আছে সেটার জন্য আপনি ইসিজি দিতে পারেন, লিপিড প্রোফাইল দিতে পারেন, কোলেস্ট্রল বৃদ্ধিও পেতে পারে। আমি এই জায়গাটা যাচ্ছি না, সাধারণত কিডনিটা বেশি আমরা দেখে নিই। সেই সাথে যদি জয়েন্ট সন্ধিগুলো ফুলে যায় তাহলে সিরাম ইউরিক অ্যাসিডটা দিয়ে থাকি, কারণ ইউরিক অ্যাসিড বাড়লে আক্রান্ত স্থানটা ফুলে যায়, আক্রান্ত স্থান ফুলে বাঁকা হয়ে যায়। আমার এই বাঁকা হওয়া থেকে এত দূর আসলাম, আক্রান্ত অর্গানটি বাঁকা হয়ে যায়, তাহলে সেখানে যদি ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় তাহলে আক্রান্ত স্থানটা গুটলে হয়ে যায়, টিউমারের মতো। অনেক ডাক্তারকে দেখেছি ভিডিও ছাড়ে, হ্যাঁ এটা একটা টিউমার। হ্যাঁ, এই যে জয়েন্ট সন্ধিগুলোতে ইউরিক অ্যাসিড জমা হয়ে ফুলে এরকম হয়ে গেছে, এরকম বেঁকা হয়ে গেছে বলে এটা টিউমার। অ্যাকচুয়ালি টিউমার নাকি ইউরিক অ্যাসিড বেড়ে আক্রান্ত অর্গানটি বাঁকা হয়ে গেছে? আপনি ইউরিক অ্যাসিড টেস্টটা দিন না, দিয়ে দেখুন তার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে কিনা। তো যাই হোক, আক্রান্ত অর্গানটি বাঁকা হতে পারে, বা পেশি বা টেন্ডন গুলো সংকুচিত হতে পারে। ওই যে সংকোচন অনুভূতি, সংকুচিত হতে পারে। সংকোচন বা টেন্ডন গুলো সংকুচিত হওয়ার কারণে, পেশিগুলো সংকুচিত হওয়ার কারণে আক্রান্ত অর্গানটি বাঁকা হতে পারে। তাহলে সেখানে অবশ্যই কস্টিকাম ছিঁড়ে ফেলার মতো যদি ব্যথা হয়, স্থির যদি রাখতে না পারে, স্থির না রাখলেও যদি সে ভালো না থাকে, ঠান্ডাতে যদি বাত ব্যথা বৃদ্ধিপ্রাপ্ত হয়, জয়েন্ট সন্ধিগুলোতে যদি বার্নিং সেন্সেশন থাকে, তাহলে অবশ্যই সেখানে কস্টিকাম। যদি সন্ধ্যার সময় আক্রান্ত অর্গানটি মানে আক্রান্ত রোগ লক্ষণ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, সকালবেলা যদি কম থাকে, ঠিক রাস্ট্রাক্সের বিপরীত, সকালবেলা ফার্স্ট মোশনে ভীষণ বৃদ্ধি পায়, সারা রাত বৃদ্ধি পায়। রাস্ট্রাক্সের সন্ধ্যার থেকে কিন্তু রাত্রেকালীন শুয়ে থাকলে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্যারালাইজড রুগী, পক্ষাঘাত রুগী যেমন হাত পা গুলো কাঁপতে থাকে, পার্কিনসন ডিজিজের রুগীগুলো যেমন হাত পা কাঁপতে থাকে, ঠিক অনুরূপ ভাবে যদি কাঁপতে থাকে উইথ ভীষণ দুর্বলতা যদি থাকে, দুর্বল অনুভব করে কোনিয়াম, নাক্সবম, ফসফরাস, কিছু মেডিসিন আছে, মাথা ঘোরে, হ্যাঁ ভার্টিগো প্রবলেম দেখা দেয়। যে পাশে চেপে শুয়ে থাকে সেই পাশে যদি ভীষণ যন্ত্রণা অনুভব করে, প্রেশার অ্যাপ্লিকেশন, হেমিলিয়ারেশন আছে, ব্রাউনিয়ার, ঠিক ব্রাউনিয়ার বিপরীতে স্পর্শকাতর, আর্নিকা, হিপারসাল, বেলেডোনা এদের মতো যদি দেখেন যে পাশে শুয়ে আছে সে পাশে চাপে মানে চেপে শুয়ে আছে, আক্রান্ত অর্গানটি ভীষণ যন্ত্রণা অনুভব করে, ব্যাপটেশিয়া, পাইরোজেন, আর্নিকা, হেপারসাল, বেলেডোনা এদের মতো, তাহলে অবশ্যই আপনি সেখানে কি চিন্তা করতে পারেন? সেখানে কস্টিকামকে চিন্তা করতে পারেন। অনেক আলোচনা করছি, মানে একটা না, রুগী দেখে দেখে এসে বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত না হলে আরেকটু আলোচনা করব, এবং শেষ নামাতে হয়তো এখন আধা ঘন্টা লাগবে। জি স্যার, চালাই যান স্যার। ধন্যবাদ। আমার তো আবার খুব লাউডলি কথা হয় এবং খুব জোরে হয়, গলা শুকিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, আমরা আরো আলোচনা করবো ইনশাল্লাহ, যদি সময় থাকে, সুযোগ থাকে, একটু একটু করে আরো আগাবো। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম? আমরা শ্রদ্ধে কাদের স্যার বলেছিলেন ডান পাশে, তাহলে যদি ডান পাশে আক্রান্ত হয় তাহলে সেখানে কস্টিকাম, ডান পাশে অনেকগুলো মেডিসিন আছে, ওদিকে যাচ্ছি না। ডান পাশের যদি অসাড়তা বা পক্ষাঘাতগ্রস্ত যদি হয়ে থাকে তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে কিন্তু কস্টিকামকে চিন্তা করতে পারেন। যদি ব্যথা উত্তাপে উপশম হয়, খেয়াল করুন এই জায়গাটা ছোট্ট একটা পার্থক্য, উত্তাপে উপশম কিন্তু গরম আবহাওয়াতে বৃদ্ধি। উত্তাপে উপশম, গরম আবহাওয়াতে বৃদ্ধি। উত্তাপটা কেমন? মৃদু উত্তাপ, লাইক বিছানায় যে শুইলেন, বিছানায় যে একটা উত্তাপ আছে, বিছানার যে উপরে শোয়ার পরে যে একটা গরম ভাব আসে, এই উত্তাপে যদি উপশম হয় কিন্তু তীব্র গরমে যদি তার অ্যাগ্রাভেশন হয় তাহলে অবশ্যই সেখানে কস্টিকাম। যদি শুষ্ক আবহাওয়াতে, শুষ্ক শীতল আবহাওয়াতে রোগ লক্ষণ বৃদ্ধিপ্রাপ্ত পায় বা রোগ প্রবণতা
শুষ্ক শীতল আবহাওয়া যদি, শুষ্ক শীতল বায়ু যদি শরীরে লাগে, রোগ আক্রমণ করে অ্যাকুনাইট। আর শুষ্ক আবহাওয়াতে যদি ব্যথার বৃদ্ধি প্রাপ্ত হয়, শুষ্ক আবহাওয়া, ব্যথার উপস্থিতি যদি টের পাওয়া যায়, এবং শুষ্ক কিন্তু ঠান্ডা আবহাওয়া, শুষ্ক কিন্তু ঠান্ডা আবহাওয়াতে সেই সাথে যদি ব্যথার বৃদ্ধি প্রাপ্ত হয়, কিন্তু হালকা উষ্ণ গরমে যদি ভালো থাকে, তাহলে অবশ্যই সেখানে কস্টিকাম। ভেজা বা ঠান্ডা জলে যদি ভিজে রোগ লক্ষণ প্রকাশ পায়, তাহলে অবশ্যই সেখানে কস্টিকাম। আমরা এটা নিয়ে আলোচনা করলে অনেক অনেক আলো দূর চলে যাবে। দীর্ঘক্ষণ পানিতে ভিজে, দীর্ঘক্ষণ জলে ভিজে, ঠান্ডা পানিতে ভিজে যদি তার রোগ লক্ষণ প্রকাশ পায়, ধরুন একজন রোগী এসে বললো, জানেন ডাক্তার সাহেব, আমার পেনিসটা না এখন আর অনুভূতি নেই, পেনিসে প্যারালাইজড হয়ে গেছে। কেন? এই যে পাটের সিজন আসছে, দীর্ঘক্ষণ পানিতে থেকে, ঠান্ডা পানিতে থেকে পাট জাগ দিয়েছে। যারা গ্রামে বসবাস করেন তারা এই শব্দটার সাথে হয়তো পরিচিত। দীর্ঘক্ষণ পানিতে থাকার ফলে যদি তার কোনো অর্গানে প্যারালাইজড হয়ে থাকে, তাহলে সেখানে আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। যদি সেটা তার পুরুষাঙ্গের প্যারালাইজড হয়ে যায়, সেখানে আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। এছাড়াও যদি ঘাড়ের সংকোচন অবস্থা তৈরি হয় ঘাড়ের দিকে, তাহলে সেখানে আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। যদি স্ট্রোক পরবর্তীতে, আমরা স্ট্রোক পরবর্তীতে যদি মুখের পক্ষাঘাত হয়, মুখ জিহ্বা যদি বাঁকা হয়ে যায় স্ট্রোক পরবর্তীতে, সেখানে কিন্তু কস্টিকামকে চিন্তা করা যেতে পারে। লাইক আর্নিকা আছে, কস্টিকাম আছে, ল্যাকেসিস আছে, লাইকোফোডিয়াম আছে, অনেকগুলো মেডিসিন আছে। আমরা একটু কম করছি সময়ের কারণে। এছাড়াও যদি বাকযন্ত্রের কথা বলা যে অর্গানগুলো আছে, জিহ্বার যদি পক্ষাঘাত হয়ে থাকে, কথা বলতে যদি তার আড়ষ্টতা হয়, চিবাতে যদি তার আড়ষ্টতা হয়, সর্বোপরি যদি তার প্যারালাইজড হয়ে যায়, তাহলে সেখানে কস্টিকাম উপযোগী। অবশ্যই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না, সম্ভবত কোনো বইতে পাওয়া, আমি কিন্তু আবারও বলছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না, কোনো বইতে পাওয়া, যদি মুখের পক্ষাঘাতে কস্টিকাম ব্যর্থ হয়, তাহলে সিফিলিনাম একটা ডোজ। এটা নিয়ে বিতর্ক করবেন না, এটা বই থেকে পাওয়া। যিনি লিখেছেন উনি অবশ্যই তার অভিজ্ঞতা দিয়ে লিখেছেন। যদি অপারেশনের পরে প্রস্রাব বন্ধ হয়ে যায়, যদি অপারেশনের পরে প্রস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যই সেখানে কস্টিকাম। হাসি কাশিতে যদি তার প্রস্রাব ফোটা ফোটা প্রস্রাব হয়, তাহলে কস্টিকাম। হাঁটাহাঁটি করার সময় যদি অনিচ্ছাকৃতভাবে ফোটা প্রস্রাব পড়ে, তাহলে কস্টিকাম। যদি বিছানায় প্রস্রাব করে শিশু প্রথম রাতে ঘুমানোর সময়, শোয়ার সাথে সাথে যদি বিছানায় প্রস্রাব করে, তাহলে কস্টিকাম। যদি মূত্রনালীর পথে যদি ছিদ্রে যদি চুলকানি থাকে, তাহলে কস্টিকাম। লাইক থুজা, সেখানে থুজাকেও চিন্তা করতে পারেন। মূত্রনালীর অনুভূতিহীন পক্ষাঘাতগ্রস্ত অবস্থা, যখন সে প্রস্রাব করেছে বুঝতে পারে না, অন্ধকারে কস্টিকামের রোগী বলে, জানেন আমি হাত দিয়ে দেখি আমার হাতটা ভিজেছে কিনা, যদি হাতটা ভেজে তাহলে আমি বুঝি যে আমার প্রস্রাব হচ্ছে। মূত্রনালীর পক্ষাঘাত, অনুভূতিহীন, হাত দিয়ে উপলব্ধি করে তার প্রস্রাব হয়েছে কিনা, প্রস্রাব হচ্ছে কিনা স্পর্শ করে তাকে বুঝতে হয় তার প্রস্রাব বের হচ্ছে কিনা, তাহলে সেখানে অবশ্যই আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। শেষ করে দিব, আর বেশিক্ষণ থাকবো না, অনেকে বের হতে চাচ্ছে, অলরেডি 10টা 12। যদি কোনো রোগীর মাসিক ঋতুস্রাব, ফিমেল পেশেন্টের ক্ষেত্রে যদি কোনো রোগীর মাসিক ঋতুস্রাব দিনের বেলায় দেখা দেয়, রাত্রিকালীন বন্ধ থাকে, মাসিক ঋতুস্রাব দিনের বেলায় দেখা দেয়, রাত্রিকালীন বন্ধ থাকে, রাত্রিকালীন সিফিলিটিক পেশেন্টের রোগীগুলো সব রোগ লক্ষণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। দিনের বেলায় দেখা দিচ্ছে, দিনের বেলায় হচ্ছে, কিন্তু রাত্রিকালীন বন্ধ হচ্ছে। দিনের বেলায় পালসেটিলা, হ্যামামেলিস, ক্যাকটাস, অনেকগুলো মেডিসিন আছে তাদের দিনের বেলায় মাসিক স্রাব বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর রাত্রিকালীন বৃদ্ধিপ্রাপ্ত হয় ব্রোমিয়াম, ব্রোভিস্টা, ন্যাট্রামিয়ার, আরো কিছু মেডিসিন আছে, রাত্রিকালীন মাসিক স্রাব বৃদ্ধিপ্রাপ্ত হয়। যদি দেখেন সাদা স্রাব রাত্রিকালে হয়, দিনের বেলায় বন্ধ থাকে, সিফিলিনামের মতো, তাহলে সেখানে আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীর মাসিক স্রাব খুব ঘন হয়, পরিমাণে অল্প হয়, তাহলে সেখানে আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন।
যদি কোনো রোগীর ড্রাই কফ হয়, শুষ্ক কাশি হয়, কাশির সময় রোগীর অনুভূতিতে থাকে, এই জায়গাটা একটু আলোচনা করি, কস্টিকামের এই জায়গাটা একটু সময় নিয়ে। যদি কোনো রোগীর কাশির সময় অনুভূতি হয় আমার এখানে কফ আছে, আর একটু কাশলে মনে হয় কফটা উঠে যাবে, আমি রুগীকে খুব সিঙ্গেলে প্রশ্ন করি। এখানে যারা আছে, যে পদ্মা ম্যাম আছে, পারভিন ম্যাম আছে, কৌশিক ভাই আছে, মনোরাপ আছে হয়তো, হ্যাঁ অনেকে আছে, না হয়নি বাবা, রবি স্যার আছে, অনেকে আছে, যে যারা জানেন যে আমি রুগীকে প্রচুর সিঙ্গেলে প্রশ্ন করি। তো রুগী বলছে যে আমি কাশছি, কিসেই যাচ্ছি, কেন কাশছে? গলার এখানে একটা অনুভূতি আছে, অনুভূতিটা হলো যে মনে হয় আর একটু কাশলে আমার শ্লেষাটা উঠে যাবে, আর একটুখানি কাশলে শ্লেষাটা উঠে যাবে, এই অনুভূতি যদি থাকে, এবং এই অনুভূতিকে আর একটু কাশলে আমার কাশটা উঠে যাবে, শ্লেষাটা উঠে যাবে, কফটা উঠে যাবে, যার কারণে আমি কেশেই যাচ্ছি, কিন্তু আসলে শ্লেষা কফ কোনোটাই উঠছে না, কেশেই যাচ্ছে, ড্রাই কফ, তাহলে সেখানে কস্টিকাম। আর একটা গুরুত্বপূর্ণ সিমটম আছে, কাশতে কাশতে গলায় ব্যথা হয়, কস্টিকামের রূপ। গলায় ব্যথা হলে কি করে জানেন? এরমকে ঢোক গেলে এই গলার ব্যথাটাকে সে উপলব্ধি করতে চায়, হ্যাঁ, গলার ব্যথাটাকে সে উপলব্ধি করতে চায় কিভাবে? এরমকে ঢোক গেলে। তো যখন সে ঢোক গেলে তখন গলায় ব্যথাটাকে উপলব্ধি করে, এবং যতবার ঢোক গেলে, যতবার সে উপলব্ধি করে, ততবার সে কাশে। মজার একটা সিমটম। গলায় প্রথম কথা শ্লেষা জমে আছে, একটা ফিল আছে যে আমার শ্লেষা জমে আছে, আমি আরেকটু কাশলে কফটা উঠে যাবে, একটা কারণ কাশির। 2 নম্বর কারণ হলো এখানে একটা ব্যথা অনুভূত হয়, কাশতে কাশতে গলার এখানে ব্যথা অনুভূত হয়, এই ব্যথাটাকে সে উপলব্ধি করতে চায়। ঢোক গেলে একটা ব্যথা আসছে, ব্যথাটাকে সে উপলব্ধি করার জন্য সে আবার ঢোক গেলে, যখন ঢোক গেলে তখন কাশি বৃদ্ধি প্রাপ্ত হয়, যতবার ঢোক গেলে ততবার কাশির বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই ড্রাই কফ, মনে হচ্ছে আরেকটু কাশলে কফটা উঠে যাবে, এই সেন্সেশনটা যদি তার মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই সেখানে আপনারা কি চিন্তা করতে পারি? সেখানে অবশ্যই আমরা কস্টিকামকে চিন্তা করতে পারি। আর একটা মজার বিষয় হলো, কস্টিকামের রোগীগুলো কাশির সময় সে যদি পানি পান করে, কি ধরনের পানি পান করে? স্বাভাবিক যে ঠান্ডা পানিগুলো আছে সেটা করলে কি করলে খাইলে কমে যায়, সে সাথে কাশতে কাশতে গলায় একটা ব্যথা, যে ব্যথাটা বললাম, ব্যথাটা টাটানি ব্যথা অনুভূত হয়, এবং কাশির আওয়াজটা ভারী হয়, কাশির আওয়াজ ভারী আছে, ঢোলের আওয়াজ আছে ড্রসেরা, ঢোলের আওয়াজ আছে ড্রসেরা, মনে হয় ঢোলের আওয়াজটা মানে গভীর থেকে কোনো একটা শব্দ উঠে আসছে, গভীর থেকে একটা শব্দ উঠে আসছে, ড্রসেরা। যদিও ড্রসেরা ব্যবহারের পূর্বে আপনাকে সতর্ক হতে হবে যে এটা আসলে ড্রসেরার পেশেন্ট কিনা, কারণ ড্রসেরাতে ফুসফুসে ক্ষত হওয়ার একটা জায়গা সে তৈরি করতে পারে, সুতরাং আপনাকে সতর্ক হতে হবে যে আদৌ এটা ড্রসেরার পেশেন্ট কিনা। তো যাই হোক, আমরা এই কাশতে কাশতে রোগী প্রস্রাব করতে পারে, অসাড়ে প্রস্রাব করতে পারে, সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা কস্টিকামকে চিন্তা করতে পারি। একটা কনকমিটেন্ট সিমটম আছে। কনকমিটেন্ট সিমটম বলতে কি বোঝায়? যারা নতুন আছেন আমার মতো তাদের জন্য, যে একটা মূল লক্ষণের সাথে দূরবর্তী অর্গানে সেম সময়ে যে কোনো একটা লক্ষণ প্রকাশ পাওয়া, এটাকে কনকমিটেন্ট সিমটম বলে। কাশির সময় উরুতে ব্যথা, কাশির সময় উরুতে ব্যথা। আমরা যদি আপনার কাছে কোনো পেশেন্ট আসে, আপনার প্রেজেন্ট কমপ্লেন কি? কাশি, আর কি ব্যথা, কোথায় ব্যথা? উরুতে। কখন ব্যথা? মডালিটিস, কাশির সময় উরুতে ব্যথা। আপনি কি করলেন? উরুতে ব্যথা অর্থাৎ ব্যথার মেডিসিন দেওয়ার চেষ্টা করলেন। প্রেজেন্ট কমপ্লেন আমরা দেখেছি যে আমরা রোগীলিপিতে কাকে প্রাধান্য দিই? ভাইটাল অর্গানকে প্রাধান্য দিই, তাই না? ভাইটাল অর্গানকে। হয়তো আপনি কাশিকে প্রাধান্য না দিয়ে যে রোগ লক্ষণ আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছে আপনি তাকে প্রাধান্য দিলেন, তাহলে আপনি চলে গেলেন ওখানে হয়তো ফাইটোলক্ষা অথবা কলোসিন অথবা ম্যাকফস অথবা ব্রাউনিয়া অথবা রাস্টক্স বা আদার যে কোনো মেডিসিন। কিন্তু এটা তো কনকমিটেন্ট সিমটম, মূল সিমটমটা চলে গেলে ওটা অটোমেটিকলি চলে যাবে, ওটার জন্য আলাদা কোনো মেডিসিনের প্রয়োজন নাই। তাহলে কাশির সময় উরুতে ব্যথা এটা যদি থাকে তাহলে সেখানে আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। শীতকাতর হওয়া সত্ত্বেও আমরা দেখেছি ঠান্ডা পানিতে কাশির উপশম হয়, ঠান্ডা পান করতে চাই, তাহলে সেখানে আমরা কস্টিকামকে চিন্তা করতে পারি। ঠান্ডা পানি পান করলে কস্টিকামের কাশি উপশম হলেও ঠান্ডা পানিতে ফসফরাসের কখনো উপশম হয় না, তাহলে সেখানে আমরা ফসফরাসকে চিন্তা করতে পারি। কিন্তু কিউপ্রা মেটালিকাম ঠান্ডা জলে বা ঠান্ডা খাওয়া খেলে কিন্তু লাইক কস্টিকামের মতো কাশির উপশম হয়, আর গরম পানি খেলে কাশির উপশম হয় স্পঞ্জিয়া। আমরা বিস্তার আলোচনা করছি না, 10টা 18 বাজে, অলরেডি 77 জনে চলে এসেছি। হ্যাঁ, ছোট করি ক্লাসটা, ছোট করি। আচ্ছা,
তরুণ একুইট সর্দিতে কণ্ঠস্বর যদি বসে যায় তাহলে কস্টিকাম। যদি কাশিটা শেষ করিনি, তাহলে আমরা কাশি কি বললাম? কাশিতে যদি দেখেন যে সামনের দিকে বাঁকা হইলে, এইভাবে সামনের দিকে বাঁকা হইলে যদি কাশি বৃদ্ধি প্রাপ্ত হয়, সামনের দিকে বাঁকা হইলে কাশি যদি বৃদ্ধি প্রাপ্ত হয়, কাশতে কাশতে যদি প্রস্রাব বেরিয়ে যায়, ন্যাট্রামিউর, ব্রাউনিয়া, হাইসেমাস, রিমিক্স, সালফার, স্টাবিক সিগারা, থুজা, এপিসমেল, কাশতে কাশতে প্রস্রাব বেরিয়ে যায়, তাহলে সেখানে আপনি বের করে দিতে পারেন। সামনের দিকে বাঁকা হলে কস্টিকাম দিতে পারেন। বাঁকা হলে কাশি বৃদ্ধি প্রাপ্ত হয়। একুইট সর্দিতে যদি কণ্ঠস্বর বসে যায় তাহলে সেখানে আপনি কস্টিকামকে দিতে পারেন। যদি ক্রনিক দুর্বলতায় হাত পা গুলো যদি কাঁপতে থাকে, চোখের পাতাটা যদি ঝুলে যায় লাইক জেলসিমিয়াম, তাহলে সেখানে আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। এছাড়াও মুখমণ্ডলের পক্ষাঘাতে অ্যানাকার্ডিয়াম, ব্যারাটাকাপ, ডালকামরা, গ্রাফাইটিস, নাক্সভোম, জিঙ্কাম, মেটালিকাম, লাইকোফোডিয়াম, ল্যাকেসিস, অনেকগুলো মেডিসিন আছে, তাহলে সেখানে আপনি পাশাপাশি কস্টিকামকে ব্যবহার করতে পারেন। জিভ, ঠোঁট, গলার পক্ষাঘাত হলে কস্টিকামকে ব্যবহার করতে পারেন। মূত্র নালীর, মূত্র থলির যদি পক্ষাঘাত হয়ে থাকে, জেলস, ল্যাকেসিস, জেলসিমিয়াম আছে, ল্যাকেসিস আছে, ওপিয়াম আছে, তাহলে সেখানে আপনি কস্টিকামকে ব্যবহার করতে পারেন। যদি ডিসপেপসিয়ায় চুন কি করে একটা বার্নিং সেন্সেশন তৈরি করে, আমরা লাইকোপোডিয়ামে দেখেছি জ্বলে যায়, কোয়েশিয়া আমারাতে দেখেছি জ্বলে যায়, রুবিনিয়াতে দেখেছি জ্বলে যায়, ক্যাপসিকামে দেখেছি জ্বলে যায়, নাক্সভমে দেখেছি জ্বলে যায়, ক্যালকেরিয়া কার্বে দেখেছি জ্বলে যায়, অনেকগুলো মেডিসিন আছে জ্বলে যাওয়া। যদি রুগীর ডিসপেপসিয়াতে পেটে যদি হালকা মৃদু জ্বালাভাব অনুভূত হয় এবং যদি কলিক পেইন হয়, কলিক পেইনে লাইক কলোসিন, ম্যাকপস, দ্বিভাজ হলে, প্রেসার অ্যাপ্লিকেশন, এমেলিয়ারেশন আমরা দেখেছি, দ্বিভাজ হলে যদি ভালো থাকে কলোসিন, নাক্সভোম, ম্যাকফস এদের মতো, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে অবশ্যই আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে, পেট ব্যথার সময় সামান্য কিছু খেলেই তার রোগ লক্ষণ বৃদ্ধি প্রাপ্ত হয়, তাহলে সেখানে আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। ব্যথাটা সুই ফোটানোর মতো হতে পারে, লাইক ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কার্ভ, নাক্সভোম, কেলিকার্ভ, এপিসমেল, সুই ফোটানোর মতো ব্যথা। এবং সেই সাথে যদি মুখটা ড্রাই অনুভূত হয়, ড্রাইটা ব্রায়োনিয়াতে আছে, ড্রাইটা আর্সেনিক অ্যালবে আছে, ড্রাই অনুভূত হয়, মার্কসলে আছে, লালা থাকা সত্ত্বেও পিপাসা, তাহলে সেখানে আপনি শুধু ড্রাই থাকলে হবে না, ড্রাই থাকার সাথে একটা ঢোক গিলার ঠিক লাইক ঢোক গিলার একটা প্রবণতা আপনার থাকতে হবে। যদি মুখটা ড্রাই অনুভূত হয়, ড্রাই অনুভূত হওয়ার সাথে যদি ঢোক গিলার প্রবণতা থাকে ক্রমাগত, ঠিক কাশিতে যেমন ব্যথা ছিল, এরকম করে ব্যথাটাকে উপলব্ধি করতে চাইছি, যতবার উপলব্ধি করতে চাইছি ততবার কাশির বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, যতবার উপলব্ধি করতে চাইছি ততবার বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, ঠিক ড্রাই অনুভবে এইটাকে যদি সে ঢোক গিলতে চায় তাহলে অবশ্যই সেখানে কস্টিকাম। লাইকোপোডিয়ামের মতো যদি খাওয়ার সাথে সাথে পেটটা ফুলে যায় ডিসপেপসিয়াতে, লাইকোপোডিয়ামের মতো যদি একটু খাইলে পেটটা ফুলে যায়, ভারী হয়ে যায়, ভারী হয়ে ওঠে, তাহলে সেখানে কস্টিকাম। কিন্তু ফাটফাট করে এরকম করলে ফাটফাট করে লাইকোপোডিয়াম, কার্বোভেট চায় না। আর এরকম করলে নরমের মতো, নরম জায়গা, নরম অনুভূত যদি ফিল হয় ফুলে যাওয়া সত্ত্বেও, তাহলে সেখানে কস্টিকাম। ডিসপেপসিয়ার সাথে যদি কনস্টিপেশন থাকে, সেই সাথে যদি সাদা মিউকাস আমযুক্ত মানে আমাশয় যুক্ত যদি থাকে, এবং ব্যক্তিটা যদি এইভাবে মেরুদণ্ডটাকে সোজা না করলে, সোজা করলে যদি মল ভালো হয় তাহলে কস্টিকাম। কিন্তু যদি খেয়াল করুন, সোজা না করলেও মল বেরও হয়, কিন্তু সোজা করলে মল ভালো হয়, ভালো বের হয়। আর যদি দেখেন পেছনে এইভাবে বক্রাকার করতে বাধ্য হয় তাহলে মেডোরিনাম। পেছনের দিকে বক্রাকার করতে যদি বাধ্য হয় তাহলে মেডোরিনাম। তাহলে আমরা কি বললাম? এছাড়াও যদি পাইলসের সমস্যা দেখা দেয়, সেখানে যদি অনেকগুলো বোর্ড তৈরি হয় বা বলি তৈরি হয়, এবং এই ধরনের রোগী যদি মলত্যাগকালীন সময়ে যদি ভার্টিগো দেখা দেয়, মাথাটা ঘোরে, যাদের ক্রনিক ডিসেন্ট্রি বা ডায়রিয়া আছে, তারা যদি মাংস খাইলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর্জেন্টাম নাইটিকা মিষ্টি খাইলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, মাংস খাইলে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তাদের যদি আমাশয় দেখা দেয়, এবং তারা দাঁড়িয়ে থাকলে যদি জলের মতো লাইক অ্যালোসক্রেটিনা, জলের মতো যদি পাতলা মল বের হয় এবং বায়ু নিঃসরণের সময়ও যদি মল নির্গত হয়ে যায়, তাহলে অবশ্যই সেখানে কস্টিকাম। ঠান্ডা বায়ু যদি তাদের শরীরে লাগে, যদি উদারময় দেখা দেয়, তাহলে সেখানে কস্টিকাম। মজার একটা বিষয় হলো, আমরা
কলসিকামের রুগীগুলোকে দেখেছি খাবারের স্মেলটা সহ্য হয় না। আমরা লাইকোপোডিয়ামের রুগীকে দেখেছি খিদা লাগে, 1 লুকমা খাইলে 2 লুকমা খাইলে পেটটা ভরে যায়। আর কস্টিকামের রুগীকে দেখবেন যে প্রচন্ড খিদে আছে, খাবার টেবিলে বসে আছে, খাবারের গন্ধ তার নাকে এসেছে, আর খাইতে ভালো লাগেনি, খিদে খাবারের প্রতি অরুচি চলে এসেছে। আর্সেনিক, সিপিয়া, কলসিকাম, এই মেডিসিন গুলোকে আপনি চিন্তা করতে পারেন। আচ্ছা, বিকালে আমরা মাইন্ড সিমটমে বলেছিলাম, বিকাল বেলা সে যখন, অর্থাৎ গোধূলি বেলায় সে যখন বসে থাকে, তার মধ্যে অদম্য একটা অস্থিরতা ও দুশ্চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং সেই সময়ে রোগীর মনে হয় যে আমার পাকস্থলিতে কিছু একটা আছে। ওই যে লক্ষণ, প্রথম লক্ষণে বললাম চুনের মতো জ্বালা 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 জ্বালা, হালকা মৃদু জ্বালা জ্বালা হচ্ছে, যা ঠান্ডা পানিতে উপশম। সেই সময় যদি সে ঠান্ডা পানি খায় তাহলে সে ভালো থাকে। পুরাতন পুরার ক্ষতে কস্টিকাম ভালো কাজ করে। একুইট অ্যান্ড ক্রনিক ডিজিজ যেটাই হোক, একুইট এবং ক্রনিক ডিজিজ, যদি হার্পিস জোস্টার দেখেছেন না, পোড়া ক্ষতে যে ফুসকা পড়ার প্রবণতা দেখেছেন না, এই যে একুইট অ্যান্ড ক্রনিক যে স্কিন ইরাপশন গুলা আছে, এই ইরাপশন গুলাতে যদি আগুনে পুড়ে যাওয়ার মতো ফুসকা পড়ে তাহলে ভালো কাজ করে কস্টিকাম। এদের তীব্র ঘুম ঘুম ভাব পায়, সে এতটা ঘুম ঘুম ভাব পায় ইন্ডোলের মতো, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ইন্ডোল কিন্তু সবসময় ঘুম ঘুম ভাব থাকে, ঝিমাতে থাকে। যদি তীব্র ঘুম ঘুম ভাব পায়, সে কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, শুয়ে পড়তে বাধ্য হয় এবং হাই তোলে, হাত পায়ের এখন ছড়িয়ে দেয় চারিদিকে, ছড়িয়ে দিয়ে যদি শুয়ে পড়ে ঘুম ঘুম ভাব পায়, এতটাই ঘুম ঘুম ভাব পাচ্ছে, সাথে হাই তুলছে, শুয়ে পড়তে বাধ্য হয়, তাহলে কস্টিকাম। কখনো কখনো রাত্রিকালীন নিদ্রাহীনতা কস্টিকামের দেখা যায়, এবং পরবর্তীতে নিদ্রাহীনতা জনিত কারণে রোগ লক্ষণের প্রকাশ কোকুলাস ইন্ডিকা, নাক্সবোম, অনিয়মিত করার কারণে তার রোগ লক্ষণের প্রকাশ নাক্সবোম। রাত্রি জাগরণ, অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখার কারণে পরবর্তীতে রোগ লক্ষণ কোকুলাস ইন্ডিকা। নিদ্রাহীনতা পরবর্তীতে তার রোগ লক্ষণের প্রকাশ কস্টিকাম। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। চোখ বন্ধ করার প্রবৃত্তি আছে, অনৈচ্ছিক ভাবে হলেও চোখ বন্ধ হয়ে যায়, ঘুম ঘুম ভাব, চোখের পাতাটা ভার লাগে, টুপ করে পড়ে যায়, লাইকজেলসিমিয়া, মনে হয় নিচের পাতাটা চোখে আঠার সাথে লেগে আছে, লাইকজেলসিমিয়া। তাহলে সেখানে কস্টিকামকে চিন্তা করতে পারেন। এবং দৃষ্টিশক্তির যদি অস্পষ্টতা দেখা থাকে, আমি শেষ করে দিব ইনশাল্লাহ 30-এর মধ্যে, দৃষ্টিশক্তির যদি অস্পষ্টতা থাকে, সামনে যদি ঘন কুয়াশার মতো উপলব্ধি থাকে, তাহলে সেখানে আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। এবং যদি দেখেন নাকে, ভ্রুতে, চোখের উপরে আঁচিল থাকে, হাতের আঙুলের ডোবায়, নখের কাছে যদি আঁচিল থাকে, তাহলে সেখানে আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। আরো অনেক লক্ষণ আছে, স্কিপ করছি, ক্ষমা করবেন। ধৈর্যের একটা ব্যাপার আছে, নিজেরও এনার্জির একটা ব্যাপার আছে। তাহলে সেখানে আমরা কস্টিকামকে চিন্তা করতে পারি। কিছু অদ্ভুত লক্ষণ দিয়ে আমি শেষ করে দেব। মাসিক চলাকালীন শরীরের রং হলুদ হতে পারে, কস্টিকামের একটা অদ্ভুত লক্ষণ। বদ্ধ ঘরে সে যদি কোনো কিছু স্পর্শ করতে যায়, তাহলে নখগুলো মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, এটা একটা অদ্ভুত লক্ষণ। মাসিক স্রাব চলাকালীন সময়ে খুব বেশি অবিশ্বাসী বা সন্দেহ প্রবণতা তার মধ্যে প্রকাশ পায়, তাহলে সেখানেও আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে অবশ্যই আপনি কস্টিকামকে চিন্তা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমরা 10টা 9টা মনে হয় 17-18 থেকে শুরু করেছিলাম, 1 ঘন্টা প্লাস স্কিপ করে একটু আলোচনা করলাম কস্টিকাম সম্পর্কে। আমার স্বল্প জ্ঞানে, একেবারে স্বল্প জ্ঞানে, যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই বিতর্ক না তৈরি করে নিজ গুণে সংশোধন করবেন, অর্থাৎ আমাকে প্রশ্ন না করে ওই জায়গাটা সংশোধন করবেন। বিতর্কটা আমি এড়িয়ে চলি। ধন্যবাদ সবাইকে। সঞ্চালিকা ম্যাম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় স্যারকে, অনেক সুন্দর তুলনামূলক উনি আলোচনা করেছেন। আর উনি বললেন না যে স্বল্প জ্ঞান মোটেও নয়, একেবারে জ্ঞানের ভান্ডার। স্যার এটা বলে থাকেন ছোট্ট একটা ট্যাবলেটের মতন, কিন্তু আমরা সবাই জানি যে স্যার একেবারে জ্ঞানের ভান্ডার। তো আজকের ক্লাস বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে হাত তুলবেন, আমি একে একে ডেকে নেব। তো প্রথমে একজন হাত তোলা দেখতে পাচ্ছি, প্রমোদ স্যার।